মন আন্ডারস্কোর দিয়েছি আন্ডারস্কোর তোমাকে সূচনা আন্ডারস্কোর পর্ব নুজাইফা আন্ডারস্কোর নুন চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে ঐশ্বর্য চৌধুরীকে দেখতে এসে বাড়ির কাজের মেয়ে সিজদাকে পছন্দ হয়েছে পাত্রের দাদি হালিমা বেগমের। তিনি ঠিক করে নিয়েছেন সিজদাই হালিমা মঞ্জিলের বউ হয়ে যাবে। সিজদার মতো রূপবতী, গুণবতী, মায়াবতী মেয়ে খুব কম দেখেছেন তিনি। একটা মেয়ে হয়েও নির্লজ্জের মতো বারবার সিজদাকে লুকিয়ে লুকিয়ে দেখছেন তিনি। তবুও যেন তার চোখের তৃষ্ণা মিটছে না। তার একমাত্র নাতি সার্জিস মির্জার জন্য পাত্রী দেখতে এসেছে মির্জা পরিবারের সদস্যরা। তারা গাড়ি থেকে নামতেই একটা মেয়ে মিষ্টি কণ্ঠে সালাম দিয়ে বলল, আপনাগো আইতে কোনো অসুবিধা হয়নি তো? মেয়েটার কথা শুনে হালিমা বেগম সালামের উত্তর দিয়ে তার দিকে এগিয়ে আপাদমস্তক দেখতে লাগল। মেয়েটার পরনে রং চটা সুতির থ্রি পিস, পুরো শরীর ঘেমে ভিজে একাকার হয়ে আছে। মাথায় ঘোমটা টেনে রাখা। মেয়েটার মুখের দিকে তাকাতেই কথা বলতে ভুলে যান হালিমা বেগম। মনে হচ্ছে সে কোনো মানুষ না, পরীর সামনে দাঁড়িয়ে রয়েছে। বিধাতা যেন সমস্ত রূপ, লাবণ্য, মায়া ঢেলে দিয়েছেন মেয়েটার মুখে। ডাগর ডাগর অধিক বড় বড় পাপড়ি বিশিষ্ট চোখ, সরু নাক, পাতলা গোলাপি ঠোঁট। মেয়েটার চোখ দুটো দেখে পরিচিত মনে হয় হালিমা বেগমের। মনে হয় যেন এই মায়াবী চোখ দুটো আগে কোথাও দেখেছে। তার বড্ড ইচ্ছে হয় মেয়েটার চোখের পাপড়ি ছুঁয়ে দেখতে এগুলো আসল নাকি নকল। তিনি তার ইচ্ছাকে দমিয়ে রেখে বললেন, কি নাম তোমার? সিজদা। বাহ, তোমার নাম যেমন মিষ্টি, তেমনি তুমিও দেখতে অনেক মিষ্টি। প্রত্যুত্তরে সিজদা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, থ্যাঙ্কু ম্যাডাম, আপনারা ভেতরে আহেন। হ্যাঁ যাচ্ছি বলে হালিমা বেগম ড্রাইভারকে বলল, রতন সব মিষ্টির প্যাকেটগুলির ভেতরে নিয়ে চল। রতন গাড়ির ডিকি থেকে প্যাকেটগুলো বের করতেই সিজদা এগিয়ে গিয়ে রতনের হাত থেকে প্যাকেটগুলো নিয়ে বলল, এগুলো আমার কাছে দেন চাচা, আপনি কষ্ট কইয়া গাড়ি লইয়া আইছেন। এখন একটু দম লন। সিজদার সরলতা দেখে মুগ্ধ হন হালিমা বেগম। তারা ভেতরে প্রবেশ করতেই তাদেরকে সাদরে গ্রহণ করেন বিথি চৌধুরী। তাদের আদর আপ্যায়নে বিন্দু মাত্র ত্রুটি রাখেননি তিনি। তিনি কোনো মতেই এই সম্বন্ধ হাতছাড়া করতে চান না। তার স্বামীর বাল্যকালের বন্ধু ফারুক মির্জা। তাদের দুজনের বন্ধুত্ব আরও মজবুত করতে দুই বন্ধুর সম্মতিতে কনে দেখার আয়োজন করা হয়। বিথি চৌধুরী তার স্বামীর মুখে শুনেছেন ছেলে একজন কার্ডিওলজিস্ট। দেখতে পুরোই হিরোদের মতো, ইয়াং জেনারেশনের মেয়েদের ক্রাশ। আবার তাদের মস্ত বড় ক্যাটারিং এর ব্যবসাট। এত ভালো পরিবার যাতে হাতছাড়া না হয় এজন্য বিথি চৌধুরী নামকরা বিউটিশিয়ান বাড়িতে নিয়ে এসেছেন মেয়েকে সাজানোর জন্য। নাস্তার পর্ব শেষ হলে ঐশ্বর্যকে পাত্রপক্ষের সামনে নিয়ে আসা হয়। ঐশ্বর্য সবাইকে সালাম দেওয়ার পরিবর্তে হ্যালো গাইস বলে সম্বোধন করে। কণ্ঠটা পরিচিত মনে হয় হালিমা বেগমের, কিন্তু মুখে ভারী মেকআপের জন্য ঠিক চিনতে পারেন না তিনি। তিনি একাধারে ঐশ্বর্যের মুখের দিকে তাকিয়ে থাকে কিথন। মিনিট কয়েক অতিবাহিত হবার পর ঐশ্বর্যকে চিনতে অসুবিধা হয় না তার। হালিমা বেগম একজন অ্যাডভোকেট। প্রতিনিয়ত কোর্টে যাওয়া আসা তার। কিছুদিন আগে কোর্ট থেকে বেরিয়ে গাড়িতে সমস্যা হবার জন্য রিকশা করে বাড়ি ফিরছিলেন। রাস্তায় ফেলে রাখা ইটের সাথে ধাক্কা লেগে রিকশাওয়ালা ব্যালেন্স হারিয়ে ফেলার দরুন তার রিকশা গিয়ে একটা সাদা রঙের গাড়ির সাথে লেগে যায়। রিকশাওয়ালা কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে অর্ধনগ্ন ড্রেস পরা একটা মেয়ে বেরিয়ে এসে তার গালে থা অপ্পর মেয়ে রে দিয়ে বলল, বাইন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তোর কপালে চোখ নেই? দিলি তো আমার গাড়িটা নোংরা করে। তুই জানিস আমার গাড়ির দাম কত? অবশ্য তোর মতো ছোটলোকের বাচ্চাদের এসব গাড়ির দাম জানার কথা নয়। দুঃখিত ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি আপনার গাড়ি পরিষ্কার করে দিচ্ছি। তোর নোংরা হাত দিয়ে আমার গাড়ি স্পর্শ করবি না ছোটলোকের বাচ্চা। হতে পারেন আপনারা বড়লোক, তাই বলে বারবার ছোটলোকের বাচ্চা বলে অপমান করার কোন অধিকার আপনার নেই। তুই আমার মুখের ওপর তর্ক করিস বলে থা অপ্পর দেওয়ার জন্য হাত উঠাতেই হালিমা বেগম রিকশা থেকে নেমে ঐশ্বর্যের হাত ধরে বললেন, এটা কোন ধরনের অসভ্যতা? মানুষ মাত্রই ভুল করে। ছেলেটা তো বলছে সে ভুল করেছে, তারপরও তুমি তাকে যা নয় তাই বলে অপমান করছো, তার গায়ে হাত তুলছ, এটা কিন্তু অন্যায়। ঐশ্বর্য তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নিয়ে বলল, তুই চুপ থাক বুড়ি, এক ঠ্যাং কবরে চলে গেছে। কোথায় এখন ঘরে বসে তসবিহ সহ গুনবি, তা নয়তো আমাকে ন্যায় অন্যায় শিখাতে আসছিস? যত সব থার্ড ক্লাস লোকজন। হালিমা বেগম কিছু বলতে যাবেন তার আগেই কোথা থেকে ঢিলেঢালা কালো বোরকা পরা একটা মেয়ে এসে বলল,
আপনি শান্ত হন আপামনি, আমি গাড়ি পরিষ্কার করে দিচ্ছি বলে মেয়েটা নিজের বোরকা দিয়ে গাড়ি পরিষ্কার করে দিয়ে রিকশাওয়ালার কাছে হাত জোর করে বলল, আপা মনির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি দয়া কয়া কিছু মনে লইবেন না। হালিমা বেগম মেয়েটাকে দেখে তার দিকে এগিয়ে আসতেই মেয়েটা গাড়িতে উঠে যায়। চোখের পলকেই গাড়ি ছুটে চলে যায়। পুরনো কথা মনে পড়তেই হালিমা বেগমের কাছে সবটা স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে যায়। সেদিনের সেই বোরকা পরা মেয়েটা আর কেউ নয়, বরং সিজদা। এজন্যই সিজদার চোখ দেখে তার পরিচিত মনে হয়েছিল। ঐশ্বর্য এখনও হালিমা বেগমকে দেখেনি, তার দৃষ্টি মেঝেতে সীমাবদ্ধ হয়ে রয়েছে, যেন তার মতো ভদ্র মেয়ে দুনিয়াতে দুটো নেই। বিথি চৌধুরী মেয়ের নাটক দেখে মনে মনে হেসে ঐশ্বর্যের কাঁধে হাত রেখে বলল, আমার মেয়ের ব্যাপারে কি আর বলবো, সবটাই তো নিজ চোখে দেখছেন আপনারা। আমার মেয়ে কোন অংশে কম নয়। এই যে সব খাবার দেখছেন সবকিছু আমার মেয়ে নিজে হাতে রান্না করেছে। আপনাদের ক্যাটারিং এর ব্যবসাট, সেইখানে বাড়ির বউ রান্না না জানলে হয় বলুন? তাই তো মেয়েটা সকাল থেকে আপনাদের জন্য রান্না বান্না করেছে। তাছাড়া আমার মেয়ে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, 8-এ বৃত্তি পেয়েছে, এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে, ইন্টারেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। অনেক গুণী মেয়ে আমার, চাঁদের খুঁত থাকলেও আমার মেয়ের কোন খুঁত পাবেন না। আপনাদের থেকে ও অনেক ভালো ভালো ঘর থেকে আমার মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ এসেছিল। কিন্তু আমার স্বামীর অনেক ইচ্ছা তাদের বন্ধুত্বকে বেআইয়ের সম্পর্কে রূপান্তর করার। এজন্যই সবাইকে রিজেক্ট করে দিয়েছি আমি, আমার কাছে টাকার থেকে সম্পর্কের মূল্য অনেক বেশি। মির্জা পরিবারের সবারই ঐশ্বর্যকে পছন্দ হয়। ফারুক মির্জা হালিমা বেগমের হাতে গয়নার বাক্স দিয়ে বলল, আমি বলেছিলাম না আম্মা, আপনার নাতির জন্য আমি হীরের মতো দামি রত্ন খুঁজে পেয়েছি। নিজে চোখেই তো দেখলেন ঐশ্বর্য মাকে, সবার মতো আপনার ও নিশ্চয় ঐশ্বর্যকে পছন্দ হয়েছে। পছন্দ হলে আর দেরি করবেন না, ঐশ্বর্য মাকে গয়নাগুলো পরিয়ে দোয়া করে দিন, সাথে বিয়ের দিনক্ষণ ও পাকা করে যাওয়াই ভালো। হালিমা বেগম তার কথার কোন প্রত্যুত্তর না করে সোজা কিচেনে চলে আসেন। কিচেনে সিজদা এঁটো বাসন পরিষ্কার করছে। তার পাশ থেকে বাড়ির হেল্পিং হ্যান্ড সালেহা বেগম বলছেন, বড় ম্যাডাম ছোট ম্যাডাম দোনোটাই আস্ত নাটকবাজ। সকাল থেকে কষ্ট কয়ে এতগুলো রান্না তুই নিজে হাতে করলি, অথচ ম্যাডাম কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা কয়ে দিল তার মাইয়া নাকি এতগুলো রান্না করছে। যে মাইয়া জগ থেকে পানি ঢেলে খায় না, সেই মাইয়া নাকি এতগুলো মাইনষের খাওন রানব। পোলার পক্ষে লোকগুলান ও অনেক ভালা, এমন একটা পরিবারে যদি তোর বিয়া হতো। বাদ দাও তো সালেহা খালা, কোথায় আপামনি আর কোথায় আমি? সে এই বাড়ির মালিক, আর আমি এই বাড়ির কাজের লোক, তার সাথে কি আমার তুলনা চলে কও? প্রত্যুত্তরে সালেহা খালা কিছু বলতে যাবে তার আগেই হালিমা বেগম সিজদার হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে সবার সামনে নিয়ে এসে বলল, আমি ঐশ্বর্যকে না বরং সিজদাকে আমার নাতি সার্জিস মির্জার বউ করতে চাই। চলবে ইনশাআল্লাহ। মন আন্ডারস্কোর দিয়েছি আন্ডারস্কোর তোমাকে পর্ব আন্ডারস্কোর 02 নুজাইফা আন্ডারস্কোর নুন। আমি ঐশ্বর্যকে না বরং সিজদাকে আমার নাতি সার্জিস মির্জার বউ করতে চাই। সিজদাই আমার সার্জিসের বউ হয়ে হালিমা মঞ্জিলে পা রাখবে। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই চমকে উঠে সিজদা, তার হাত পা অনবরত কাঁপতে থাকে। কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়। সিজদা সন্তপর্ণে কপালের ঘাম মুছে বিথি চৌধুরীর দিকে তাকিয়ে দেখে তিনি তার দিকেই কোক্ত চক্ষু নিয়ে তাকিয়ে রয়েছে, যা দেখে কেঁপে উঠে সিজদার জীর্ণশীর্ণ বুক। সিজদা জানে আজকে তার কপালে শনি আছে। বিথি চৌধুরী বারবার বলেছিল সে যেন কোনোভাবেই পাত্রপক্ষের সামনে না যায়। সিজদা ও ভেবেছিল এতে ভালোই হবে, এই সুযোগে সে কিছু সময় ঘুমিয়ে নিতে পারবে। তাই তো সিজদা তাড়াতাড়ি সব কাজকর্ম শেষ করে ঘুমোতে এসেছিল। তখনই ঐশ্বর্য এসে সিজদাকে বলল, বাহ, বাড়িতে এত কাজকর্ম রয়েছে, আর তুই কিনা এখানে আরাম করে ঘুমোচ্ছিস? কোনো কাজ বাকি নাই আপামনি, আমি সব কাজ কইরা আইছি। ম্যাডাম কইছে আমি যেন পোলার পক্ষে লোকদের সামনে না যাই। সেই সকাল থেকে কাজ করতে করতে শরীর দা আর চলতেছে না, তার লাইগা ভাবলাম একটু চোখ দুইটা বন্ধ করে পড়ে থাকি, তাইলে ভাল লাগব। আমি এত ইতিহাস জানতে চাইনি, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ আপামনি, কন্যা? আমি করে দিতাছি। মম সব কথা আমার সাথে শেয়ার করে, কিন্তু বিয়ের ব্যাপারে সবটা বলতে চাচ্ছে না। বলছে যে এটা সারপ্রাইজ থাকবে। আরে বাবা, যার সাথে সংসার করব তার নামটা পর্যন্ত এখনো জানি না।
শুধু শুনেছি ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম, চকলেট বয়, আমার আর তরস হইছে না রে। বাইরে পাত্রপক্ষ এসে গিয়েছে, ছেলেও নিশ্চয় এসেছে, তুই আমার ফোনটা নিয়ে একটা ছবি তুলে এনে দে। প্লিজ সিজদা প্লিজ। ঐশ্বর্যের আকুতি মিনতি দেখে সিজদা মনে মনে বলল, আপামনি আপনি এত ভালো কইরা আমার লগে কথা কইতাছেন? আমার তো বিশ্বাসই হইতাছে না। সিজদার থেকে রেসপন্স না পেয়ে ঐশ্বর্য সিজদার কাঁধে হাত রেখে বলল, কি রে এত কি ভাবছিস? ম্যাডাম যে পোলার পক্ষে লোকদের সামনে যাইতে না করছে? আরে কিছু হবে না, তুই যা, মমকে আমি ঠিক ম্যানেজ করে নিব। আচ্ছা ঠিক আছে বলে সিজদা ফোন নিয়ে বেরিয়ে যায়। কিন্তু বাইরে গিয়ে জানতে পারে পাত্র আসেনি, তার পরিবারের সদস্যরা এসেছে। সিজদা কি মনে করে মাথায় ঘোমটা টেনে গাড়ির দিকে এগিয়ে গিয়ে তাদের সাথে মতবিনিময় করে, আর সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। এই ভুলের মাসুল স্বরূপ সিজদাকে হয়তো তার শেষ আশ্রয়স্থলটুকুও হারাতে হবে ভাবতেই সিজাদার অশ্রু সিক্ত হয়ে ওঠে। হালিমা বেগম সিজদাকে নিয়ে ঐশ্বর্যের পাশে বসিয়ে দেয়। ঐশ্বর্য রাগে গজগজ করতে করতে সোফা ছেড়ে উঠে এসে বিথি চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, এসব কি হচ্ছে মম? প্লিজ ডোন্ট ক্রাই বেবি, এখানে ভুলটা তোমার হয়েছে। আমি তো ওই মেয়েটাকে পাত্রপক্ষের সামনে যেতে বারণ করেছিলাম। তুমি ওকে পাঠিয়েছ তাদের সামনে। আমি কি জানতাম নাকি তাদের রুচি এত নিচে হবে? তারা আমার মতো সুন্দরী, স্মার্ট, এডুকেটেড মেয়ে রেখে যে কাজের মেয়েকে পছন্দ করবে এটা আমি ভাবতেও পারিনি মম। আমি ঠিক এই ভয়টা পাচ্ছিলাম বেবি। আমরা না মানলেও এটাই সত্যি যে সিজদা রূপবতী, গুণবতী, মায়াবতী মেয়ে। যে কেউ ওকে দেখলে পছন্দ করবে। এজন্যই আমি ওকে একটা রং চটা সুতির 3 পিস পরতে দিয়েছিলাম, চুলে তেল দিতে বলেছিলাম, যাতে করে ওকে দেখতে বিশ্রী লাগে, বাই এনি চান্স পাত্রপক্ষের কেউ দেখলেও যাতে ওকে পছন্দ না করে। কিন্তু কি লাভ হলো? সব প্ল্যান ভেস্তে গেল। এখন যদি তারা কোনোভাবে জানতে পারে সব রান্না সিজদা করেছে, তাহলে তো আরও বড় কেলেঙ্কারি হয়ে যাবে। তুমিও না মম একটু বেশি বেশি করো। কি দরকার ছিল এত বাড়িয়ে বলার? আমি কোন ক্লাসে বৃত্তি পেয়েছি মম? আমি তো কোনো মতো টেনেটুনে পাশ করেছি। তুমি আমার প্রশংসা করতে গিয়ে উল্টো পাল্টা যা নয় তাই বলে দিয়েছ মম। ইন্টারে কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট কিভাবে হয় মম? আমি এত কিছু জানি নাকি? আমি নিজেই তো এসএসসি ফেল। বিয়ের আগে তোমার পাপাকে মিথ্যা বলেছিলাম যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এখন কি হবে মম? আমার জায়গায় ওই কাজের মেয়েটা হালিমা মঞ্জিলের বউ হয়ে যাবে? ডোন্ট প্যানিক বেবি, আমি দেখছি কি করা যায়। কিছু হবে না মম। কিছুদিন আগে রাস্তায় ওই বুড়িটার সাথে আমার ঝামেলা হয়েছিল, বুড়ি নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছে। তোমার মুখটা একটু বন্ধ রাখো বলে বিথি চৌধুরী হালিমা বেগমের দিকে এগিয়ে গিয়ে বললেন, আপনাদের রুচি এত নিচে জানতাম না। একটা কাজের মেয়েকে বাড়ির বউ করতে চাইছেন? ছি! এতদিন শুনে এসেছি চোরের মায়ের বড় গলা, আজ বাস্তবে তার প্রমাণ পেলাম। সিজদা কাজের মেয়ে হলেও আপনার মেয়ের মতো অসভ্য, চরিত্রহীন নয়। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আপনি অপমান করছেন আমাদের। খুব তো বড় মুখ করে বলেছিলেন চাঁদের খুঁত থাকলেও আপনার মেয়ের কোন খুঁত নেই। আসলে আপনার মেয়ের তো পুরোটাই খুঁত। হালিমা বেগমের কথা শুনে ফারুক মির্জা বললেন, এসব কি বলছেন আম্মা? কিছুদিন আগে তোকে একটা মেয়ের কথা বলেছিলাম মনে আছে? হ্যাঁ, ছাত্রলীগ নেত্রী নাকি জানি একটা বলেছিলেন। রাস্তায় আপনাকে অপমান করেছিল মেয়েটা। হ্যাঁ, এই সেই বেয়াদব মেয়ে। অসংখ্য ছেলেদের সাথে মেলামেশা তার। কথাটা শুনে হতবাক হয়ে যান বিথি চৌধুরী। তার মেয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করে। কিন্তু মেয়ের যে এত অধঃপতন হয়েছে সেটা ভাবতেও পারেননি বিথি চৌধুরী। মেয়ের এমন অধঃপতনের কথা শুনে ও দমে যাননি তিনি। বরং তিনি গলা উঁচিয়ে বললেন, শুনেছি সার্জিস একজন কার্ডিওলজিস্ট, হাজার হাজার মেয়েদের ক্রাশ। সার্জিস কি আদৌ একটা কাজের মেয়েকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করবে? হালিমা মঞ্জিলের কর্ত্রী আমি, সেখানে আমার কথাই শেষ কথা। সার্জিসের কিসে ভালো হবে কিসে মন্দ হবে সেটা দেখার দায়িত্ব আমাকেই পালন করতে হবে। তাছাড়া সার্জিসকে আমার থেকে ভালো কেউ চেনে না। সার্জিস তার দাদুকে অনেক ভালোবাসে। আমার বিশ্বাস আমি যা বলবো সার্জিস সেটাই মেনে নিবে। এতক্ষণ চুপচাপ সবটা শুনছিলেন সার্জিসের মা শান্তা মির্জা। তবে তিনি আর চুপ থাকতে পারলেন না। তিনি গর্জে উঠে বললেন, আপনি আমার ছেলের উপর সবটা জোর করে চাপিয়ে দিতে পারেন না আম্মা। আমি সার্জিসের মাঠ। কিন্তু এখানে তো আপনি আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছেন না। হ্যাঁ মানছি ঐশ্বর্য ভালো মেয়ে না, ব্যাপার না, আমরা অন্য মেয়ে দেখব।
অন্যট মেয়ে বলতে তুমি যে তোমার বোনের মেয়ে তাথইয়ের দিকে ইঙ্গিত করছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি বৌমা। তাথইকে নিয়ে আপনার এত সমস্যা কোথায় আম্মা? তাথই সুন্দরী, শিক্ষিত বড়লোক বাপের একমাত্র মেয়ে। তাছাড়া তাথই সার্জিসকে ভালোবাসে। আমি একটা কাজের মেয়েকে কিছুতেই আমার সার্জিসের বউ হিসেবে মেনে নিব না আম্মা। কিছুতেই না। শান্তা মির্জার কথা শেষ হতে না হতেই পেছনে থেকে পুরুষালী কণ্ঠে ভেসে আসে। যাকে আপনারা কাজের মেয়ে বলে অপমান করছেন সে এই বাড়ির কাজের মেয়ে না। চলবে ইনশাআল্লাহ। মন আন্ডারস্কোর দিয়েছি আন্ডারস্কোর তোমাকে পর্ব আন্ডারস্কোর 03 নুজাইফা আন্ডারস্কোর নুন। যাকে আপনারা কাজের মেয়ে বলে অপমান করছেন সে এই বাড়ির কাজের মেয়ে না। সিজদা আমার একমাত্র বোন রিমার মেয়ে। রিমা কথাটা শুনে চমকে ওঠেন ফারুক মির্জা। তিনি ভাবতেও পারেননি এতগুলো বছর পরে আবার রিমা নামটা উঠে আসবে। মূলত রিমার জন্যেই তাদের বন্ধুত্বে ফাটল ধরে। রিমাকে বড্ড ভালোবাতেন ফারুক মির্জা। তাকে একটা নজর দেখার জন্য প্রতিদিন বন্ধুর বাড়ি ছুটে যেতেন। এক পর্যায়ে রাশেদ ব্যাপারটা নোটিশ করলে ফারুক মির্জা রিমাকে ভালোবাসার কথা বলে দেয়। যেটা রাশেদ মেনে নিতে পারেন না। তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বহু বছর পর অনাকাঙ্ক্ষিতভাবে আবার তাদের দেখা হয়। পুরনো শত্রুতা ভুলে তাদের সম্পর্ক আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠে। তবে রিমার প্রসঙ্গ নিয়ে দুজনের মধ্যে কখনোই কথা হয়নি। ফারুক মির্জা প্রায় বলেই গিয়েছিল রিমার কথা। সিজদা রিমার মেয়ে শুনেই বুকটা ধক করে ওঠে তার। তিনি তড়িৎ গতিতে পেছনে ফিরে দেখেন তার বন্ধু রাশেদ চৌধুরী দরজায় দাঁড়িয়ে রয়েছে। ফারুক মির্জা তৎক্ষণাৎ এগিয়ে এসে রাশেদ চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, আরে বন্ধু তোর না আরও 2 দিন পরে দেশে ফেরার কথা ছিল? হ্যাঁ, কিন্তু 3 দিন আগে আমার কাজ শেষ হয়ে গিয়েছিল। তাই ভাবলাম মেয়েটাকে দেখতে আসবে। বিথি একা একা সবটা সামলাতে পারবে কিনা? সর্বোপরি সবাইকে সারপ্রাইজ দিব বলে হুট করে চলে এলাম। বাড়িতে ফিরেই এত ভালো একটা খুশির খবর পাবো এটা আমি ভাবতেও পারিনি। কাকিমা সিজদাকে সার্জিসের বউ করে নিতে চাইছে এটা তো পরম সৌভাগ্য আমার। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আমি হলফ করে বলতে পারি আমার সিজদা যে বাড়ির বউ হয়ে যাবে, সেই বাড়ি সুখ শান্তিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে। সিজদা রিমার মেয়ে এটা অন্তত আমাকে বলা উচিত ছিল রাশেদ। কেমন মামা তুই নিজের বোনের মেয়েকে বাড়ির কাজের মেয়ের পরিচয় রেখেছিস? ছি রাশেদ ছি, আমি তোর থেকে এটা আশা করিনি বন্ধু। রিমাটাও সারাজীবন স্বার্থপরই থেকে গেল। নিশ্চয় নিজের স্বার্থের জন্য ফুলের মতো পবিত্র মেয়েটাকে এই বাড়িতে কাজের মেয়ের পরিচয় ফেলে রেখেছে। সিজদার আসল পরিচয় কেউই জানে না। আমি কাউকে জানতে দেইনি, তাই বলে আমি সিজদাকে কখনোই কাজের মেয়ের পরিচয় দেই না। সিজদার বাবা রূপক হালদার গোয়েন্দা বিভাগে চাকরি করত। রূপক একজন সৎ, সাহসী, দাপটে অফিসার ছিলেন। অসংখ্য কেস একা হাতে হ্যান্ডেল করেছে। অনেক বড় বড় মাস্তান, কিলার, বড় বড় নেতাদের কুকর্ম ফাঁস করে তাদেরকে জেলে দিয়েছে। এমনকি সিও হয়েছে কয়েকজনের। সিজদার যখন 6 মাস বয়স তখন হুট করে রূপক নিখোঁজ হয়ে যায়। প্রেস, মিডিয়া, সংবাদপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হয়ে যায়। তবুও রূপকের খোঁজ মেলে না। রূপক নিখোঁজ হয়ে যাওয়ায় রিমা অনেক ভেঙে পড়ে। দিন দিন অসুস্থতা বাড়তে থাকে। কয়েক বছর পর শোনা যায় যে জঙ্গলে মাটি খুঁড়ে একটা লাশ পাওয়া গিয়েছে। সেখানে রূপকের ব্যাজ, ঘড়ি, বন্দুক, আইডি কার্ড পাওয়া গেছে। এটা শোনার পর থেকে রিমার মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। রিমার শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে রিমাকে মানসিক হসপিটালে অ্যাডমিট করে। সেখানেও রিমার উপর হামলা হয়। সিজদার ও লাইফ রিস্ক ছিল। সিজদার জীবনের ঝুঁকি দেখে আমি সিজদাকে আমার কাছে নিয়ে আসি। কিন্তু কাউকে সিজদার আসল পরিচয় জানতে দেইনি। কিন্তু আমার স্ত্রী সিজদার আসল পরিচয় কিভাবে জেনে যায়। বিথি আমাকে এটা বলে যে সে সিজদাকে যেভাবে রাখতে চায়, আমি যদি সেভাবে রাখতে না দেই, তাহলে বিথি সবার সামনে সিজদার আসল পরিচয় তুলে ধরবে। আমার বাধ্য হয়ে সবটা মেনে নিতে হয়। আমার খুব ইচ্ছা ছিল সিজদাকে পড়ালেখা শিখিয়ে অনেক বড় করব। কিন্তু আমি পারিনি। আমি একজন ব্যর্থ মামা বলে কান্নায় ভেঙে পড়েন রাশেদ চৌধুরী। ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে সবটা শুনছিল সিজদা। তার যেন নিজের কানকে বিশ্বাসই হচ্ছে না। সে এত দিন জেনে এসেছে সে এতিম। এতিমখানা থেকে তাকে এই বাড়িতে নিয়ে এসেছে। সে এতিম না, তার ও বাবা মা আছে ভাবতেই সিজদার সুখ সুখ অনুভব হয়। কিন্তু পরক্ষণেই মনটা খারাপ হয়ে যায় এটা ভেবে যে তার বাবা আর এই পৃথিবীতে নেই। সে তাকে বাবা বলে ডাকতে পারবে না।
সিজদা চোখের পানি মুছে গুটি গুটি পায়ে রাশেদ চৌধুরীর কাছে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার মামু? হ্যাঁ মা, আমি তোর মামু, এক হতভাগা মামু। আমার মা কি এখনো বাইচা আছে মামু? আমারে আমার মায়ের কাছে লইয়া যাও না মামু। তোর মায়ের অবস্থা বেশি ভালো না রে মা। অপরিচিত কাউকে দেখলে অনেক উত্তেজিত হয়ে পড়ে, যার কারণে পূর্বের থেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। আমার মা কি আর ভালা হইব না মামু? আমি কি আমার মারে মা কয়ে ডাক দিতে পারব না? মা কি একটা বারের লাইগা আমারে নিজের বুকে টাইনা লইব না মামু? পারবি মা পারবি। বাইরের দেশ থেকে অনেক বড় ডক্টর এসে তোর মায়ের চিকিৎসা করছে। একটু সুস্থ হলে তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব। এখন আর কান্না করিস না মা, চোখের পানি মুছে নে, সবাই দেখছে তো। সিজদা রাশেদ চৌধুরীর বুক থেকে সরে এসে চোখের পানি মুছে নেয়। কিছু সময় কান্না করার জন্য চোখ, মুখ, নাক লাল হয়ে গেছে। হালিমা বেগম সিজদার হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে গয়নার বাক্স বের করে সিজদার গলায় মোটা স্বর্ণের হার, কানে দুল, হাতে বালা পরিয়ে সিজদার কপালে চুমু দিয়ে বলল, জীবনে অনেক সুখী হও, স্বামী সোহাগী হও, স্বামী, সন্তান, সংসার নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকো এই কামনা করি। দূর থেকে এসব দৃশ্য দেখে রাগে ফুঁসছে ঐশ্বর্য। সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের রুমে এসে জিনিসপত্র ভাঙচুর করে বলল, এত বড় বড় দামি দামি গহনা, আমি আর সহ্য করতে পারছি না। যেখানে আমার থাকার কথা ছিল সেখানে আমার বাড়ির কাজের মেয়ে এত বড় বাড়ির বউ হয়ে যাবে? না না, এটা আমি মেনে নিতে পারছি না। সার্জিস আমার, শুধুই আমার, আমি এই বিয়েটা হতে দিব না, কিছুতেই না। তারা চিহ্ন, 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 তারা চিহ্ন। সার্জিস সবে মাত্র হসপিটাল থেকে বেরিয়ে গাড়ির কাছে এসেছে এমন সময় তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে বিউটিফুল লেডি নামটা জলজল করতে দেখে মুখে হাসি ফুটে ওঠে তার। সার্জিস তৎক্ষণাৎ কল রিসিভ করে সালাম দিয়ে বলল, হ্যালো মাই বিউটিফুল লেডি, তুমি কোথায় আছো দাদু ভাই? সবে মাত্র হসপিটাল থেকে বের হয়েছি। কেন, কিছু হয়েছে কি? হয়েছে তো অনেক কিছুই। তুমি আমাকে ভালোবাসো তো? তোমার যে খারাপ চাই না এটা বিশ্বাস করো তো? কেন, তুমি জানো না? জানি তো, তবুও জিজ্ঞেস করলাম। সোর্স লাগবে তোমার? সোর্সের প্রয়োজন নেই। ওকে ফাইন, বাট কি হয়েছে সেটা তো বলো। তুমি বাসায় আসো, তারপর ঠান্ডা মাথায় সবটা বুঝিয়ে বলছি। জো হুকুম মাই বিউটিফুল লেডি বলে সার্জিস ফোন পকেটে রাখতেই কোথা থেকে মডার্ন ড্রেস পরা একটা মেয়ে দৌড়ে এসে সার্জিসকে জড়িয়ে ধরল। চলবে ইনশাআল্লাহ, আমি আমার বরকে চুমু খাচ্ছি। এতে কার বাপের কি রে? কোনো পরপুরুষকে তো আর চুমু খেতে যাচ্ছি না। তাছাড়া কবি বলেছেন, বরকে নিয়ম করে তিনবেলা চুমু খাওয়ার অনেক উপকারিতা আছে। বউ নিয়ম করে বরকে তিনবেলা চুমু খেলে বরের চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পায়, চুল পড়া কমে, ফলে টাক হওয়ার সম্ভাবনা কম থাকে, স্বামীর আয়রোজগার বৃদ্ধি পায়, মুখের রুচি বৃদ্ধি পায়, চিকন স্বাস্থ্য মোটা হয়, শরীরের মেদ ভুঁড়ি কমে। মোদ্দা কথা, চুমু হচ্ছে বরের সর্বরোগের মহা ঔষধ। আমি আমার বরকে এত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে পারি না, কখনোই না। এতটা স্বার্থপর আমি নই। যাই বরকে চুমু খেয়ে আসি বলে স্রোত তড়িৎ গতিতে আবদ্ধের কাছে এসে বলল, দেখুন না স্যার, আমার চোখে কি জানি একটা ঢুকেছে। প্রচণ্ড জ্বলছে চোখ, মনে হচ্ছে কেউ যেন মরিচ গুঁড়া ঢুকিয়ে দিয়েছে চোখে। আমি বোধহয় কানা হয়ে যাব স্যার, আপনাকে আর দু চোখ ভরে দেখতে পাব না। আমি আজকেই মারা যাব মনে হয়। স্রোতের কথা শুনে বিচলিত হয়ে উঠল আবদ্ধ। আবদ্ধ স্রোতকে ধমক দিয়ে বলল, চুপ করো বেয়াদব মেয়ে, একদম আজে বাজে কথা বলবে না। আমি দেখছি বলে আবদ্ধ স্রোতের দিকে ঝুঁকে আসতেই স্রোত দু হস্তে আবদ্ধের গলা জড়িয়ে ধরে আবদ্ধের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিয়ে মধু সুধা পান করতে লাগল, যেন তৃষ্ণার্ত চাতক জলের সন্ধান পেয়েছে। আবদ্ধ ও স্রোতের চুলের ফাঁকে নিজের আঙ্গুল গলিয়ে দিয়ে স্রোতের সাথে তাল মেলাতে লাগল। ঠিক তখনই কর্কশ শব্দে স্রোতের ফোন বেজে উঠল। দুজনে ছিটকে পড়ল খাটের দুই প্রান্তে। স্রোতের কার্যে ব্যাঘাত ঘটায় স্রোত যেন চরম বিরক্ত হয়ে গেল। সে ফোন হাতে তুলে নিয়ে দেয়ালের সাথে বাড়ি দিয়ে বলল, বেয়াদবের বাচ্চা, বেজে উঠার আর সময় পেলি না? চলবে। মন আন্ডারস্কোর দিয়েছি আন্ডারস্কোর তোমাকে পর্ব _04 নুজাইফা _নুন। সার্জিস ফোন পকেটে রাখতেই কোথা থেকে মডার্ন ড্রেস পরা একটা মেয়ে দৌড়ে এসে সার্জিসকে জড়িয়ে ধরল। বিরক্তিতে সার্জিসের কপালে ভাঁজ পড়ে গেল, হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। সার্জিস তড়িৎ গতিতে মেয়েটাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল,
তোকে কতবার বলেছি তাথই হুটহাট আমাকে হাগ করবি না। এসব একদমই ভালো লাগে না আমার। কাম অন সার্জিস, জাস্ট হাগ করেছি, এতে এত রিয়্যাক্ট করার কি আছে? তোকে লাস্টবারের মতো ওয়ান করছি, নেক্সট টাইম এমন অসভ্যতামি করলে কানের নিচে কষে দুইটা থা অপ্পর মেয়ে রে দিব। সার্জিসের কথায় তাথই একটু ভয় পেয়ে গেল। তার রাগ সম্পর্কে যথেষ্ট ধারণা আছে তার, ভয় পেলেও সেটা সার্জিসের সামনে প্রকাশ করল না। বরং সার্জিসের কাছে কান এগিয়ে দিয়ে বলল, দাও না থা অপ্পর, তোমার হাতের থাপ্পড় কেন, তুমি যদি নিজে হাতে আমার কাছে বিষ তুলে দাও, আমি সেটাও অমৃত মনে করে খেয়ে নিতে রাজি আছি সার্জিস। এক মিনিট এক মিনিট, সার্জিস কি? হ্যাঁ সার্জিস কি? আমি তোর সিনিয়র, ভাইয়া বলে সম্বোধন করবি, ওকে? খালামণি আমাকে কথা দিয়েছে সে আমাকে তার পুত্রবধূ করে নিবে। কয়েকদিন পরেই তোমার সাথে আমার বিয়ে হবে, বিয়ের পর তুমি আমার বর হবে। বরকে কেউ ভাইয়া বলে সম্বোধন করে নাকি? স্টপ অল দিস ননসেন্স, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বিরক্ত লাগছে আমার। চলো না কোনো কফি শপে যাই, সেখানে গেলে দেখবে সব বিরক্তি কেটে যাবে, ভালো লাগবে তোমার বলে তাথই সার্জিসের হাত ধরতেই সার্জিস এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে বলল, কফি শপে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। তোর যাওয়ার ইচ্ছে হলে তুই জানা, আমাকে কেন বিরক্ত করছিস? তোমার ভালোর জন্যই বলছিলাম। উদ্ধৃতি চিহ্ন, আমার ভালো নিয়ে তোকে ভাবতে হবে না তাথই। দাদু কল করেছিল আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, বাই। আমিও যাব, অনেক দিন খালামণির সাথে দেখা হয় না, এই সুযোগে খালামণিকে দেখে আসতে পারব। গতকাল ও শপিং মলে আম্মির সাথে দেখা হয়েছে তোর, আর আজকেই বলছি কতদিন খালামণির সাথে দেখা হয় না। নাটক কম কর বলে সার্জিস এক মিনিটও বিলম্ব না করে গাড়িতে বসে যায়। চোখের পলকেই গাড়ি ছুটে চলে যায় নিজ গন্তব্যে। তাথই সার্জিসের যাওয়ার পানে তাকিয়ে নিজের চুল খামচে ধরে বলল, ড্যাম ইট, এবার কি করব আমি? হালিমা মঞ্জিলে যাব? না না, তার থেকে বরং খালামণিকে কল দেই বলে তাথই হ্যান্ড পার্স থেকে ফোন বের করে দেখে ফোনের স্ক্রিনে খালামণি নামটা জ্বলজ্বল করছে। তাথই তড়িৎ গতিতে ফোন রিসিভ করে বলল, তোমার ছেলে তো আমাকে পাত্তাই দেয় না খালামণি, আমি তোমার কথা মতো কত সুন্দর করে সাজগোজ করে সার্জিসের সামনে এসেছিলাম, কিন্তু সার্জিস আমার দিকে তাকিয়ে ও দেখেনি, আবার বলে কিনা ওকে ভাই ডাকতে। তোমাকে দিয়ে কিছুই হবে না তাথই, তোমাকে বলেছিলাম একটু একটু করে সার্জিসের মনে নিজের জায়গা তৈরি করে নিতে, কিন্তু একটা কাজও তুমি ঠিক করে করতে পারো না। এবার আর আমার করার কিছুই নেই, সবটা আমার হাতের বাইরে চলে গিয়েছে। কেন, কি হয়েছে? সার্জিসের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। হোয়াট? সার্জিসের বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? কিছু বললে না? তুমি হয়তো ভুলে গিয়েছ আমি সার্জিসের আপন মা না, সার্জিসের দ্বিতীয় মা। দ্বিতীয় মায়ের জায়গা থেকে আমার যতটা চেষ্টা করার আমি করেছিলাম। তাছাড়া সার্জিস আমাকে খুব একটা পছন্দ করে না, এজন্যই তোমাকে বলেছিলাম তুমি সার্জিসের মনে জায়গা করে নাও, কিন্তু তুমি পারলে না। একটা কাজ করলে হয় না খালামণি? কি কাজ? সার্জিসের যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, তাকেই রাস্তা থেকে সরিয়ে দেই? তাহলে তো আমাদের পথ একদম ক্লিয়ার। তাথইর কথা শুনে শান্তা মির্জার চোখের সামনে সিজদার মায়াবী মুখখানি ভেসে উঠল। এমন মায়াবী, শান্ত মেয়েটার ক্ষতির কথা ভাবতেই বুক কেঁপে উঠল তার। শান্তা মির্জা কর্কশ কণ্ঠে বলল, পাগল হয়ে গিয়েছ তুমি? সরি খালামণি, আসলে আমার মাথার ঠিক নেই, কিনা নাকি বলে ফেলেছি। তুমি কিছু মনে করো না, রাখছি আমি, বাই। ওকে বাই বলে শান্তা মির্জা ফোন রেখে দিয়ে মনে মনে বলল, সিজদা মেয়েটা দেখতে যেমন মিষ্টি তেমনি ব্যবহার ও মিষ্টি, সার্জিসের বউ হয়ে এলে মন্দ হবে না, দুজনকে খুব ভালো মানাবে। কিন্তু সমস্যা হলো মেয়েটা গাইয়া, অশিক্ষিত। সার্জিস কি আদৌ এই বিয়েটা করতে রাজি হবে? তারা চিহ্ন, 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 তারা চিহ্ন। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে সিজদা। আমি রোজ নামাজ পড়ে দোয়া করতাম আল্লাহ তাআলা যেন তোরে একটু সুখের মুখ দেহায়। এত বড় একজন অফিসার রে মাইয়া হইয়াও জীবনে তুই অপমান অবহেলা ছাড়া কিছুই পাসনি। বড় ম্যাডাম নিজের মাইয়ারে বড় বড় স্কুলে পড়াইছে, অথচ তোরে কাজের মাইয়ার হালে এই বাড়ির এক কোণে ফালাই রাখছে। তারা বড় বড় দোকানে গিয়ে খাবার গিলছে, আর তোরে বাসি খাবার খাইতে দিছে। তারা দামি দামি পোশাক পরছে, আর তোরে তাদের পরা কাপড় পরতে দেছে। ভাইজানের কথা আর কি কমু, তার তো নিজের ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাইরে থাউন লাগে, তার তো করার কিছুই ছিল না।
তবে এখন তোর কষ্টের দিন শেষ রে মা, কত বড় বাড়িতে তোর বিয়া হইব। তুই সুখে শান্তিতে সংসার করবি, এবারে আমি মরেও শান্তি পাব রে মা। সালেমা বেগমের কথা শুনে সিজদা তাকে জড়িয়ে ধরে বলল, এভাবে কইছ ক্যা খালা, আমার মাথার চুল সমান আয়ু হোক তোমার। তুমি আমার দ্বিতীয় মা, আমি মায়ের ভালোবাসা পাইনি, কিন্তু তোমার ভালোবাসা পাইছি। তোমার থেকে তোমার মুখের ভাষা শিখছি। আমার তোমার ভাষায় কথা কইতে বেশি ভালা লাগে খালা। কিন্তু এখন তো আর এমন করে কথা কন জইব না, এখন তোরে স্মার্ট হতে হইব। আমার কি মনে হচ্ছে জানো খালা, কি এই বিয়াডা হইব না। একজন শিক্ষিত বড়লোক পোলা কেন আমার মতো অশিক্ষিত কাজের মাইয়ারে বিয়া করব? এতক্ষণে দরজার বাইরে দাঁড়িয়ে সবটা শুনছিল ঐশ্বর্য। সিজদার কথা শুনে ঐশ্বর্য মুচকি হাসি হেসে বলল, তুই ঠিক ভাবছিস সিজদা, তোর যে এই বিয়েটা করা হবে না। শিওর সার্জিস কিছুতেই তোর মতো একটা মেয়েকে বিয়ে করতে রাজি হবে না। বাই এনি চান্স সার্জিস যদি এই বিয়েতে রাজি হয়েও যায়, তাহলে বিয়ের আসরে তোর জায়গায় পাত্রী হয়ে বসে থাকব আমি। কিন্তু এসব করতে গেলে আগে তোর একটা ব্যবস্থা করতে হবে। রূপক হালদার মানে তোর বাবা যাদেরকে জেলে দিয়েছে, যাদের ফাঁসি হয়েছে, তাদের ফ্যামিলির লোকদের মনে নিশ্চয় এখনও প্রতিশোধের আগুন জ্বলছে। বাবা তো বলেছিল গুন্ডা মাস্তানদের হাত থেকে বাঁচতে সিজদাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। আমি একবার যদি তাদের ব্যাপারে জানতে পারতাম, তাহলে আমার পথের কাঁটা দূর হয়ে যেত। এতে সাপ ও মরত আর লাঠিও ভাঙত না। চোখের সামনে আমার রাজকুমার রাজত্ব অন্য কেউ ছিনিয়ে নিয়ে যাবে, এটা কিছুতেই হতে দিব না। যত দ্রুত সম্ভব আমার পথের কাঁটা আমাকেই সরিয়ে ফেলতে হবে। চলবে ইনশাআল্লাহ। মন আন্ডারস্কোর দিয়েছি আন্ডারস্কোর তোমাকে পর্ব আন্ডারস্কোর 05 নুজাইফা আন্ডারস্কোর নুন। আর ইউ ক্রেজি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ডিড ইউ শিট? আমি একজন অ্যাডাল্ট পারসন, আমার নিজের কি কোনো ব্যক্তি স্বাধীনতা নেই? বাবা চায় তার ফ্রেন্ডের মেয়েকে বিয়ে করি, আম্মি চায় আর বোনের মেয়েকে বিয়ে করি। তুমি চাও তোমার পছন্দের মেয়ে বিয়ে করি, আমার নিজের চাওয়ার কি কোনো দাম নেই দাদু? তোমরা একবারও জানতে চেয়েছ আমি কি চাই? আমি আদৌ বিয়েটা করব কি না? তোমরা কেউ আমার কাছে কিছু না জিজ্ঞেস করে বিয়ে ঠিক করে এসেছ। এসব বিয়ে, সংসার, প্রেম, ভালোবাসা বিশ্বাস করি না আমি। আমাকে ক্ষমা করো দাদু, আমি এই বিয়েটা করতে পারবো না। দাদুভাই তুমি একবার প্লিজ একবার মেয়েটাকে দেখো, আমার বিশ্বাস সিজদাকে তোমার খুব পছন্দ হবে। সিজদা মেয়েটাই এমন, প্রথম দেখাই যে কারো নজর কাড়তে সক্ষম মেয়েটা। মেয়েটাকে একবার দেখলে তুমি আর বিয়েতে অমত করতে পারবে না। আমি কথা দিচ্ছি সিজদাকে দেখার পর যদি তোমার সিজদাকে তোমার পছন্দ না হয়, তাহলে তোমার বিয়েটা করতে হবে না। আমার কোনো ইন্টারেস্ট নেই দাদু। দাদু ভাই, সরি দাদু, আমি কখনোই তোমার কোন কথার অবাধ্য হয়নি। কিন্তু আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। আমি কত বড় মুখ করে সবাইকে বলেছিলাম আমার দাদুভাই কখনোই আমার অবাধ্য হবে না। সে ঠিকই আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবে। কিন্তু আমি তোমাকে চিনতে ভুল করেছি দাদুভাই। তুমি আমার বিশ্বাস ভরসা কিছুই রাখলে না দাদুভাই। রামিসা যাওয়ার পর তোমাকে মায়ের আদর স্নেহ দিয়ে বড় করেছি, কখনো মায়ের অভাব বুঝতে দেইনি। তুমি যখন যেটা চেয়েছ, আমি তখনই সেটা দেওয়ার চেষ্টা করেছি। তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার প্রতিদান স্বরূপ আমাকে এইভাবে অপমান অপদস্থ করলে দাদুভাই? তোমার থেকে আমি সত্যিই এটা আশা করিনি বলে হালিমা বেগম নিজের রুমে চলে গেলেন। তার যাওয়ার পানে তাকিয়ে সার্জিস বলল, সরি দাদু, আমি তোমাকে হার্ট করতে চাইনি, বাট আই হ্যাভ নাথিং টু ডু। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। রাতে ডিনার শেষ করে সিজদা সালেহা বেগম দুজনে বসে গল্প করছিল, এমন সময় ঐশ্বর্য সিজদার রুমে গিয়ে বলল, সিজদা আমার রুমে একটু আয় তো, তোর সাথে একটু কথা আছে আমার। আপনি যান আপামনি, আমি আইতাছি। আমি রুমেই আছি, তুই একটু তাড়াতাড়ি আয়। ঠিক আছে আইতাছি বলে সিজদা বিছানা থেকে নামতে গেলেই সালেহা বেগম সিজদার হাত ধরে বলল, ছোট ম্যাডাম মনে মনে হয়তো কোনো মতলব আটতেছে। মা মাইয়া দোনোডার একটারেও আমার সুবিধার মনে হয় না। একজনে ও তোর বিয়া নিয়া খুশি হইবার পারে নাই। উকিল আপা যহনি কইল তার তোরে পছন্দ হইছে, তহনি দোনোডার মুখ হাড়ির তলার মতো কালা হয়ে গেল। মা মাইয়া দোনোডার একটার কথাও কানে লইবি না তুই, তারা তোর ভালা চায় না রে মা। তুমি শুধু শুধু চিন্তা করছো খালা। সেদিনের পর থেকে ম্যাডাম, আপামনি কেউই আমার লগে খারাপ আচরণ করে নাই, আমারে বাড়ির কোনো কাজ করতেও দেয় নাই। তুমি দেখলা না খাওনের সময় আমারে তাদের লগে বসাইয়া খাওন দিল।
তুই এখনো অবুঝ রে মাঠ, দুনিয়া চিনস নাই, জাগিয়ে দেখ ম্যাডামে কি কয়। আচ্ছা, তোমার তো শরীর দা ভালা না, তুমি আর রাত যাইগো না, তুমি ঘুমাও খালা, তুই বেশি দেরি করিস না, জলদি আইসা পড়িস। ঠিক আছে খালা বলে সিজদা দরজা চাপিয়ে দিয়ে ঐশ্বর্যের দরজার সামনে গিয়ে নক করে বলল, আইবো আপামনি? হ্যাঁ আয়। অনুমতি পেয়ে সিজদা রুমের এক কোণে দাঁড়িয়ে থাকল। সিজদাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঐশ্বর্য বলল, দাঁড়িয়ে রয়েছিস কেন? এদিকে আয়, আমার পাশে বস। ঐশ্বর্যের এত ভালো ব্যবহার সিজদার ঠিক হজম হল না। সিজদা গুটি গুটি পায় ঐশ্বর্যের বিছানার এক কোণে গিয়ে বসল। সিজদা বসতেই ঐশ্বর্য বলল, দেখ সিজদা, আমি এতদিন তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোকে অপমান অপদস্থ করেছি। আমি সত্যিই জানতাম না তুই আমার ফুপির মেয়ে, জানলে কখনোই তোর সাথে এমন আচরণ করতাম না। তুই পুরনো কথা কিছু মনে রাখিস না সিজদা, সব কিছুর জন্য আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে। আপনার প্রতি আমার কোনো রাগ অভিমান নেই আপমনি, আপনারা আমারে আশ্রয় দিছিলেন বলেই আমি বাইচ্চা আছি, নাইলে এতদিনে কবেই মা রা পড়তাম। তুই অনেক বড় মনের মানুষ রে সিজদা, শোন না, তোকে যে কথা বলার জন্য ডেকেছি। আগামীকাল আমার বান্ধবী রশ্মির গায়ে হলুদের অনুষ্ঠান, আমার ফ্রেন্ড সার্কেলের সবাই যাচ্ছে, তোর তো কয়েকদিন পর বিয়ে। তুই চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে আমাকে ছেড়ে চলে যাবি, তাই আমি ভেবেছি তোকে ওর সাথে করে নিয়ে যাব। হলুদ আর বিয়ের দুটোর দিন তুই আর আমি একসাথে কাটাবো, অনেক আনন্দ করব, সেই মুহূর্তগুলো সারাজীবন স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। কিন্তু আপামনি, কোনো কিন্তু না সিজদা, তুই তো শুনেছিস তোর হবু বর একজন নামকরা কার্ডিওলজিস্ট। তোর বরের কি এত সময় হবে তোকে নিয়ে ঘুরে বেড়ানোর? বিয়ের পর কোথাও যেতে পারবি কিনা সন্দেহ, তাই যে কটা দিন আমাদের বাড়িতে আছিস, একটু এনজয় করে নে। বিয়ে মানেই পরাধীনতার বন্দি পাখি হয়ে খাঁচায় বসে থাকা। আমারও তো যাওয়ার ইচ্ছা করছে, কিন্তু মামু কি রাজি হইব? তোর মামুকে রাজি করানোর দায়িত্ব আমার। তুই এসব নিয়ে একদম টেনশন করিস না। পাপা সবসময় চায় আমি যেখানে যাই তোকে যেন আমার সাথে নিয়ে যাই। পাপা যদি জানতে পারে আমি তোকে আমার বান্ধবীর হলুদের অনুষ্ঠানে নিয়ে যাব, পাপা অনেক খুশি হবে। একদমই না করবে না। মামু সত্যিই রাজি হইব তো? আরে পাগলি হবে রে হবে। অনেক রাত হয়ে গিয়েছে, এখন যা, গিয়ে শুয়ে পড়, আমাদের সকাল সকাল বের হতে হবে। ঠিক আছে আপামনি বলে সিজদা চুপচাপ নিজের রুমে এসে শুয়ে পড়ে। সিজদা রুম থেকে বের হওয়ার সাথে সাথেই ঐশ্বর্য কাউকে কল করে বলল, মনে আছে তোর কি করতে হবে? জি ম্যাডাম। এমনভাবে কাজটা করবে যেন কেউ আমার দিকে সন্দেহের আঙ্গুল না তুলতে পারে, সবাই জানবে সিজদাত কিডন্যাপ হয়ে গিয়েছে। ওকেট ম্যাডাম, আপনার ব্যাপারে কোনো কাকপক্ষীও জানতে পারবে না, আপনার সেফটির দায়িত্ব আমার। আমি অনেক দিন থেকে রূপক হালদারের মেয়েকে খুঁজে চলেছি, আমার পায়ের জুতো ক্ষয় হয়ে গিয়েছে মেয়েটাকে খুঁজতে খুঁজতে। ওই অফিসার রূপকের জন্য আমার পুরো পরিবার শেষ হয়ে গিয়েছে, আমার শরীরে এখনও প্রতিশোধের আগুন জ্বলছে। রূপক যেমন আমার পরিবারকে শেষ করে দিয়েছে, ঠিক তেমনি আমি ওর পরিবার শেষ করে দিব। তের বদলা কোক্ত দিয়ে নিব আমি। তাকে বাঁচিয়ে রাখবে নাকি রে ফেলবে সেটা তোমাদের ব্যাপার। আমার কাজ শুধু মেয়েটাকে তোমাদের হাতে তুলে দেওয়া, ব্যাস, এরপরেরটা তোমরা নিজেরাই বুঝে নিবে। তবে একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, বাই এনি চান্স যদি আমি ফেঁসে যাই, তাহলে তোমাদের একটা অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, মাইন্ড ইট। বলে ঐশ্বর্য ফোন রেখে দিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে বলল, শুধু মাত্র আর কয়েক ঘন্টা, এরপর সিজদার চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে, আর আমি সার্জিসের হয়ে যাব। শুধুই সার্জিসের। চলবে ইনশাআল্লাহ। মন দিয়েছি তোমাকে পর্ব _06 নুজাইফা নুন। ফজরের আজানের মিষ্টি ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করতেই ঘুম ভেঙে যায় সিজদার। সিজদা তড়িৎ গতিতে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে যায়। প্রায় 10 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে সালেহা বেগম তখনও ঘুমিয়ে রয়েছে। সিজদা সালেহা বেগমকে ডেকে তুলে দিয়ে নিজে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। ফজরের নামাজ শেষে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করা সিজদার রোজকার অভ্যাস, আজও তার ব্যতিক্রম হয়নি। কোরআন তেলাওয়াত শেষে জায়নামাজ গুছিয়ে রেখে রুম থেকে বের হবার জন্য পা বাড়াতেই সালেহা বেগম সিজদার হাত ধরে বলল, তুই বিয়ে বাড়িতে যাস নে মা, আমার ভেতরটা কেমন জানি ডাকতাছে, বারবার মনে হইতাছে তোর লগে খারাপ কিছু হইব। সারা রাত দু চোখের পাতা এক করবার পারি নাই, তোর জন্য চিন্তা হচ্ছে খুব।
তোর যাওনের দরকার নেই মা, ছোট ম্যাডাম ভালা মানুষ না, এককারে মিশকা শয়তান। তুমি শুধু শুধু টেনশন করতাছ খালা, আমার কিচ্ছু হইব না। আপামনি নিজেও একটা মাইয়া হইয়া অন্য মাইয়ার লগে খারাপ কেউ কেমনে করতে পারব কও? তুমি একদম চিন্তা কইরো না। 14 বছর বয়সে বাপ মইয়া যায়, বাপ যাওয়ার পর অনেক কষ্ট কইয়া মা আমার বিয়া দেয়। তখন সংসারের কিচ্ছু বুঝতাম না, দিনরাত শাশুড়ি ননদের দাঁত ঝাড়ি সহ্য করতে হতো। সোয়ামী রোজ রাইতে যৌতুকের টাকার লাইগা গালাগাল করত, মারত। তবু ও মাটি কামড়ে পইরা ছিলাম। বছর ঘুরতে না ঘুরতেই আমি পোয়াতি হয়। পোয়াতি অবস্থায় ও শাশুড়ি ননদ সোয়ামীর হাতে মার খাইছি। হুট করেই একদিন প্রসব বেদনা শুরু হয়, আমি গলা কাটা মুরগির মতো ঝটপট করতেছিলাম। দাই মা আইয়া কিছু করবার পারে না। সোয়ামী রে কইছিল সালেহার অবস্থা বেশি ভালা না, ওরে হাসপাতালে লইয়া যাও, নাইলে বাচ্চার বাঁচাতে পারবা না। কেউ শুনে নাই সে কথা। আমি মরা মাইয়া জন্ম দেই, তার কয়েকদিন পরেই সোয়ামী ঘরে নতুন বউ লইয়া আহে, আমারে তালাক দেয়। মার সংসারে বোঝা হতে চাইনি। ভাবছিলাম নিজেরে শেষ কইরা দিমু, কিন্তু পারি নাই। সেদিন ভাইজান ফেরেশতার মতো আইসা আমারে বাঁচায় লন, আমারে তার লগে নিয়া আহেন এই মস্ত বড় বাড়িতে। এইখানে আইসা আমি তোরে পাই, তোরে আমার নিজের মায়ার মতো আদর ভালোবাসা দিয়া বড় করি। তোর মধ্যে আমি আমার মরা মাইয়ারে দেখতে পাই, তোর বিপদ সংকেত আমি টের পাই। সালেহার কথা শুনে সিজদা তাকে জড়িয়ে ধরে বলল, আমার কিচ্ছু হইব না, তোমার ভালোবাসার জোর আমার কিচ্ছু হইতে দিব না। তুমি চলো তো, অনেক বেলা হয়েছে, সব কাজ কর্ম গুছানো হলে আমি তৈরি হব। আচ্ছা চল বলে সালেহা সিজদা দুজনেই নিজেদের কাজে লেগে পড়ে। সালেহার হাতে হাতে সিজদা সবকিছু এগিয়ে গুছিয়ে দেয়। সব কাজ কর্ম শেষ হতে না হতেই ঐশ্বর্য সিজদাকে নিজের রুমে ডাকে। সিজদা ডাইনিং টেবিলে খাবার গুছিয়ে রেখে ওড়নায় হাত মুছতে মুছতে ঐশ্বর্যের রুমে এসে নখ দিয়ে বলল, আপামনি ডাকতেছেন? ঐশ্বর্য তখন খাটের সাথে ঠেলান দিয়ে বসে ফোন স্ক্রুল করছিল। সিজদাকে দেখে বিছানা ছেড়ে উঠে আলমারি থেকে কতগুলো শাড়ি বিছানার উপর রেখে বলল, হ্যাঁ আয়, আর শোন, এখন থেকে আমার রুমে আসতে গেলে তোর নক করা লাগবে না, তোর যখন ইচ্ছা তখন চলে আসবি, নক করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে আপামনি, আমরা যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছি, তাই সবাই মিলে প্ল্যান করেছি শাড়ি পরে যাব। এখানে অনেকগুলো শাড়ি আছে, তোর যেই শাড়িটা পছন্দ হয় সেটা নিয়ে যা। তুই ও শাড়ি পরে যাবি, এসবের কোনো প্রয়োজন নেই, আমার যা আছে আমি তাই পরে যাব। ঐশ্বর্য সিজদার কথায় কান না দিয়ে সিজদাকে একটা হলুদ শাড়ি পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, দেখ তো মেয়েটাকে চিনতে পারিস কিনা। আয়নায় নিজেকে দেখে হতবাক হয়ে যায় সিজদা। নিজেকে নিজেই চিনতে পারছে না। গায়ে হলুদ শাড়ি, কানে ফুলের তৈরি দুল, গলায় মালা, কপালে টিকলি, হাতে চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। সিজদার চোখের পাপড়ি বড় বড়, ঘন হবার কারণে আইলাশ লাগানো প্রয়োজন হয়নি। গাঢ় কাজল, মাস্কারাতে চোখ সেজে উঠেছে এক নতুন সাজে। সব মিলিয়ে অপূর্ব সুন্দর লাগছে সিজদাকে। সিজদাকে দেখে ভেতরে ভেতরে হিংসায় জলে পুড়ে ছারখার হয়ে যায় ঐশ্বর্য। ঐশ্বর্য সেটা সিজদার সামনে প্রকাশ না করে বলল, ও মাই গড, কত সুন্দর লাগছে তোকে, মনে হচ্ছে তুই বিয়ের কনে। আমি মেয়ে হয়েই তোর থেকে চোখ ফেরাতে পারছি না। বাই এনি চান্স আজ যদি সার্জিস তোকে দেখতে পেত, আমি নিশ্চিত সার্জিস মা রা পড়ত। সার্জিসের কথা শুনে সিজদার দু গাল লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করল, যেটা চোখ এড়িয়ে যায় না ঐশ্বর্যের। ঐশ্বর্য মুচকি হেসে বলল, তোর সময় ঘনিয়ে এসেছে সিজদা, যত পারিস লজ্জা পেয়ে নে। আমি ঐশ্বর্য চৌধুরী। ছোটবেলা থেকে যা চেয়েছি তাই পেয়েছি, আর না পেলে সেটা ছিনিয়ে নিয়েছি। হা 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 হা। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। হালিমা মঞ্জিলের প্রত্যেকটা সদস্যকে ড্রয়িং রুমে ডেকেছেন হালিমা বেগম। সবাই চলেও এসেছে, শুধুমাত্র সার্জিসের জন্য অপেক্ষা করছে হালিমা বেগম। সার্জিস নামলেই তিনি তার কথা ব্যক্ত করবেন। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর সার্জিস নিচে আসে। সার্জিসকে দেখে হালিমা বেগম বললেন, তোমার কি 5 মিনিট সময় হবে? হ্যাঁ, বলো কি বলবে? তুমি কি সত্যিই বিয়েটা করবে না? না দাদু, আমি ভেবে দেখেছি নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা করলে শুধু শুধু 2টা জীবন নষ্ট হবে। আমি পুরুষ মানুষ, আমি চাইলেই বিয়েটা করে তাকে ভালো না লাগলে অন্য কাউকে বিয়ে করে নিতে পারব।
কিন্তু মেয়েটার যে জীবন নষ্ট হবে, তার দায়ভার কে নিবে? যেহেতু আমি মেয়েটাকে গয়না পরিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এসেছি, সেহেতু আমি চাইলেও এই বিয়েটা ভেঙে দিতে পারি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সাইফানের সাথে সিজদার বিয়েটা হবে। সাইফান কথাটা শুনে হতবাক হয়ে যায় উপস্থিত সকলে। সার্জিস অনেকটা কর্কশ কণ্ঠে বলল, সাইফান? হ্যাঁ, সাইফান। এই ব্যাপারে আমার রাশেদের সাথে কথা হয়েছে, সাইফানের সাথেও কথা হয়েছে। সাইফানের এই বিয়েতে কোনো আপত্তি নেই। যাকে এতদিন আমি তুচ্ছ তাচ্ছিল্য করেছি, যাকে কখনো নাতির পরিচয় দেইনি, সেই ছেলেটা আজ আমার সম্মান রক্ষা করল। আমি সাইফানের সাথেই সিজদা বিয়ে দিব এবং সাইফানকে হালিমা মঞ্জিলে নিয়ে আসব। এখন থেকে সাইফান আমাদের সবার সাথে হালিমা মঞ্জিলে থাকবে। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। ঐশ্বর্য সিজদাকে নিয়ে গাড়ি করে রওনা হয়েছে। ঐশ্বর্য ড্রাইভ করছে, আর সিজদা তার পাশের সিটে বসে রয়েছে। বাতাসে তার লম্বা চুলগুলো উড়ছে। বড্ড ভালো লাগছে সিজদার, মুক্ত পাখির মতো মনে হচ্ছে। সিজদা কিছুক্ষণ বাইরের দৃশ্য উপভোগ করার পর বলল, আপমনি আপনি যে কইছিলে, বলতে গিয়েও বলল না সিজদা। ঐশ্বর্য বারবার বলে দিয়েছে বিয়ে বাড়ি গিয়ে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। সে যেন আগে থেকেই প্র্যাকটিস করে, তাহলে সবার সামনে কথা বলতে বেঁধে যাবে না। ঐশ্বর্যের কথা মনে পড়তেই সিজদা বলল, আপামনি আপনি যে বলছিলেন আপনার ফ্রেন্ডরা আসবে, আমরা সবাই একসাথে এক গাড়িতে যাব, তারা তো এখনো এলো না। ঐশ্বর্য কিছু না বলে চুপচাপ ড্রাইভ করতে লাগল। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর একটা জায়গায় এসে ঐশ্বর্য গাড়ি থামিয়ে দিয়ে বলল, খুব পিপাসা পেয়েছে আমার, গাড়িতে বোধহয় পানি নেই। তুই গাড়িতে একটু অপেক্ষা কর, আমি ভেতরে গিয়ে পানি নিয়ে আসছি। আমিও যাই আপনার সাথে? না না, তুই এমনিতেই শাড়ি পরে হাঁটতে পারছিস না, দেখা গেল শাড়িতে বেঁধে পড়ে গিয়েছিস, তখন মানসম্মান কিছুই থাকবে না। তুই চুপচাপ গাড়িতে বয়, আমি যাব আর পানি নিয়ে চলে আসব। ঠিক আছে, তাড়াতাড়ি আইবেন। ওকে বলে ঐশ্বর্য একটু সাইডে গিয়ে তার ভাড়া করা গুন্ডাদের ফোন দিতেই তারা এসে সিজদার নাকে একটা রুমাল চেপে ধরে। মুহূর্তের মধ্যেই সিজদা সেন্সলেস হয়ে গাড়ির সিটে ঢলে পড়ে। চলবে ইনশাআল্লাহ। কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত। রজনীর মধ্যভাগ। ঝড়ের তাণ্ডব শেষ হয়েছে, কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে। টিনের চাল থেকে বৃষ্টি পড়ার ঝমঝম আওয়াজ আসছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সব মিলিয়ে রোমাঞ্চকর এক পরিবেশ সৃষ্টি হয়েছে। একই বিছানায় দুজন নরনারী শয়নরত। কিন্তু কারো চোখে তন্দ্রা নামছে না। স্রোত বিছানার অপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে শান্ত হয়ে যায়। কক্ষে মোমবাতির লাল আলো বিরাজ করছে। স্রোত অন্ধকারে ঘুমোতে ভয় পায়। এই বাড়িতে ইলেকট্রিসিটি নেই, যার জন্য মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে। মোমবাতির লাল আলোয় ব্লাউজবিহীন এলোমেলো ভঙ্গিতে সাদা শাড়ি পরিহিত রমণীকে অনেক মোহনীয়, আবেদনময়ী লাগছে। স্রোতের এই মোহনীয় আবেদনময়ী রূপ যেন আবদ্ধকে স্রোতের সাথে মিশে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। আবদ্ধ আধ শোয়া অবস্থায় এক হাতের ভর করে নেশা ভরা দৃষ্টিতে স্রোতের দিকে তাকিয়ে রইল। তার শান্ত হৃদয় আজ অশান্ত হয়ে উঠেছে। স্রোতকে আদরে আদরে পিষে ফেলার সুপ্ত বাসনা জাগছে। যেন ভিসুভিয়াস আগ্নেয়গিরি এতদিন সুপ্ত ছিল, এখন আবার জেগেছে। ইচ্ছে করছে ফু দিয়ে মোমবাতির আলো নিভিয়ে দিয়ে নিষিদ্ধ এক জগতে বিচরণ করে তাকে সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যেতে। আবদ্ধ কিছুক্ষণ স্রোতকে পরখ করে নিজের দৃষ্টি নামিয়ে নিয়ে দু হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ে। আখিদ্বয় বন্ধ রয়েছে স্রোতের, কিন্তু সে জাগ্রত। ঘুমের ভান ধরে পড়ে রয়েছে। সে খুব করে চাইছে আবদ্ধ আজ তার কাছে আসুক, ততটা কাছে যতটা কাছে গেলে মনের সাথে মন, দেহের সাথে দেহ মিশে যায়। তার বক্ষস্থলে তুফান উঠেছে। কিন্তু আফসোস বাইরের তুফান সবাই দেখতে পেলেও স্রোতের বক্ষস্থলের তুফান কেউ দেখতে পারছে না। স্রোত চাইছে আবদ্ধ সেই ঝড় থামিয়ে দিয়ে তাকে শান্ত করে দিক, ঠিক যেমন ঝড়ের পরে প্রকৃতি ঠান্ডা, নিস্তেজ, নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু হাজার হলেও স্রোত একটা মেয়ে। মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না। সে চাইলেই ও নিজে মুখে বলতে পারে না যে, আবদ্ধ এ রাতটা আপনি আমার কাছে আসুন, আমাকে ভালোবাসুন। আদরে আদরে পাগল করে আপনার রঙ্গে রাঙিয়ে দিন আমাকে। কিন্তু না, কথাগুলো বলতে পারে না স্রোত। স্রোতের না বলা কথাগুলো যেন অকপটে বুঝে যায় আবদ্ধ। আবদ্ধ হ্যাচকা টানে স্রোতকে নিজের সাথে মিশিয়ে নেয়। চমকে উঠে স্রোত। কিছুক্ষণের জন্য আবদ্ধের নয়নে নিজের নয়ন মিলিত হয়।
সে চোখে ছিল শুধু নেশা। আবদ্ধের এমন নেশা ভরা দৃষ্টিতে যেন ভস্ম হয়ে যায় স্রোত। সে লজ্জাবতী পাতার ন্যায় নুয়ে পড়ে আবদ্ধের বুকে ঠোঁট ছুঁয়ে দেয়। স্রোতের নরম কোমল অধর যুগলের স্পর্শ পেতেই আবদ্ধের উপওত হৃদয় আলোড়ন সৃষ্টি হয়। অবাধ্য হয়ে উঠে পৌরুষ চিত্ত। নিঃশ্বাস ভারী হতে থাকে। নিজেকে সামলে রাখা দায় হয়ে যায়। আবদ্ধের ও নিজেকে সামলে নেওয়ার তাড়া নেই। সে স্রোতের 10 আঙ্গুলের ভাঁজে নিজের 10 আঙ্গুল গুজে দেয়। স্রোতের কপালে লেপ্টে থাকা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিয়ে কপালে গভীর চুমু দেয়। দু চোখের পাতায় মসৃণ কাঁধে ঠোঁট ছুঁয়ে দেয়। স্রোতের কম্পিত ঠোঁটের দিকে চোখ পড়তেই আবদ্ধ বৃদ্ধাঙ্গুল দিয়ে স্রোতের ওষ্ঠ ছুঁয়ে দিয়ে নিজের ওষ্ঠ দিয়ে আঁকড়ে ধরে স্রোতের ওষ্ঠ। চুষে নিতে থাকে ওষ্ঠের মধু। স্রোত বেসামাল হয়ে আবদ্ধের চুল খামচে ধরে নিজেও আবদ্ধের সাথে তাল মিলিয়ে যায়। সময়ের সাথে সাথে আবদ্ধ আরও বেসামাল হয়। চুম্বন আরও গাঢ় হতে শুরু করে। আবদ্ধ কম্পিত হস্তে আঁকড়ে ধরে স্রোতের শাড়ির আঁচল। অনাবৃত হয় বক্ষ বিভাজন। আবদ্ধের উপওত চুম্বন ছড়িয়ে পড়ে স্রোতের সর্বাঙ্গে। তার হস্ত স্পর্শ করে সমস্ত স্পর্শকাতর জায়গা। আবদ্ধের এহেন কার্যে স্রোতের পাগলপ্রায় অবস্থা। আবেশে আখিদয় বন্ধ হয়ে আসে তার মধ্যে ভালো লাগা, সুখ মিশ্রিত ঋণঋণী অনুভূতির পাশাপাশি শঙ্কা বিরাজ করে। স্রোত খামচে ধরে আবদ্ধের উন্মুক্ত পিঠ। তার নখের অগ্রাসী আছড়ে রক্তাক্ত হয় আবদ্ধের উদম পিঠ। সময়ের সাথে সাথে সমস্ত বেড়াজাল ছিন্ন করে মিশে যায় দুটো মনের সাথে মন। দেহের সাথে দেহ। তাদের মধ্যে আর কোনো দূরত্ব থাকে না। আবদ্ধের পাগলামিতে নিজেও সামিল হয়। তার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা নোনা জল। বদ্ধ ঘরের। চলবে। মন দিয়েছি তোমাকে প্রথম দেখায় ভালো লাগা তীরবিদ্ধ হার্ট। পর্ব _07 নুজাইফা নুন। সার্জিস এক প্রকার বিরক্তি নিয়ে হালিমা মঞ্জিল থেকে বেরিয়ে হসপিটালের উদ্দেশ্য রওনা হয়। 10টার আগে হসপিটালে পৌঁছেতে হবে তাকে। 10টা থেকে চেম্বারে বসতে হবে। সার্জিস গাড়িতে উঠে হাতঘড়িতে দেখল 10টা বাজতে খুব বেশি দেরি নেই। হালিমা বেগমের জন্য অনেকটা লেট হয়ে গিয়েছে তার। সার্জিস দ্রুত হসপিটালে পৌঁছানোর জন্য শর্টকাট রাস্তা বেছে নিল। গাড়ি চলছে আপন গতিতে। সাইফানের ব্যাপারটা অনেক ভাবাচ্ছে সার্জিসকে। সাইফানকে যে সার্জিস অপছন্দ করে সেটা নয়। সাইফান তার দ্বিতীয় মা শান্তা মির্জার প্রথম স্বামীর সন্তান। সার্জিস সাইফান দুজনেই সমবয়সী। ফারুক মির্জার সাথে যখন শান্তা মির্জার বিয়ে হয় তখন শান্তা মির্জা সাইফানকে হালিমা মঞ্জিলে নিয়ে আসে। হালিমা বেগম তাদের বিয়েটা মানতে পারেন না। ফারুক মির্জা হাতে পায়ে ধরে বিয়েটা মানাতে সক্ষম হলেও সাইফানকে কোনো মতেই মেনে নেননি হালিমা বেগম। সাইফান নিজের নানি বাড়িতে বড় হতে থাকে, তবে সার্জিসের থেকে সাইফান কোনো অংশে কম নয়। সাইফান একজন আর্মি অফিসার। তার লম্বাটে দেহ, শ্যাম বর্ণ, খাড়া নাক, মায়া ভরা চোখ, মাথার চুলগুলো একদম ছোট ছোট। সাইফান দেখতে যেমন সুদর্শন, তেমনি অমায়িক তার ব্যবহার। তার যখন আর্মিতে জব হয় তখন হালিমা মঞ্জিলের সবাইকে মিষ্টি মুখ করাতে এসেছিস। কিন্তু হালিমা বেগম তাকে অপমান অপদস্থ করে। বিনিময়ে সাইফান মুচকি হাসি উপহার দিয়ে হালিমা মঞ্জিল থেকে বেরিয়ে যায়। এরপর কেটে যায় কয়েক বছর। কিন্তু সাইফান আর হালিমা মঞ্জিলে আসেনি। এতগুলো বছর পর সাইফানের কথা শুনে একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিল সার্জিস। সার্জিস পুরনো কথাগুলো ভাবতে ভাবতে ড্রাইভ করছিল। অকস্মাৎ সার্জিসের মনে হলো একটা মেয়েকে 4-5টা ছেলে মিলে এক গাড়ি থেকে টেনে হেঁচড়ে অন্য গাড়িতে তুলছে। সার্জিস দেখার ভুল বলে চালিয়ে দিয়ে ড্রাইভে মন দেয়। কিন্তু লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে সত্যিই একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ছেলেগুলোকে দেখেই বোঝা যাচ্ছে তারা নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। সার্জিস এটা দেখা মাত্রই গাড়ি থেকে নেমে ছেলেগুলোর কাছে এসে বলল, কি হচ্ছে এখানে? তুই কোন ক্ষেতের মুলারে? হিরোগিরি দেখাতে আইছিস? আমাদের সাথে কোনো হিরোগিরি চলবে না। একদম মেরে পুঁতে দিব। মেয়েটাকে আর কোথায় নিয়ে যাচ্ছ তাকে? উদ্ধৃতি চিহ্ন। তোকে কৈফিয়ত দিতে হবে নাকি আমাদের? তুই যে কাজে যাচ্ছিস সেই কাজে যা, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। শুধু শুধু ঝামেলা করে নিজের বিপদ ডেকে আনিস না। আমি একজন ডক্টর, হার্টের ডক্টর, তবে ছোটবেলা থেকেই আমার একটা খারাপ রেকর্ড আছে। আমি যাকে ধরি যতক্ষণ না পর্যন্ত তার হার্ট চলাচল বন্ধ না হচ্ছে ততক্ষণ তাকে ছাড়ি না। আদর যত্ন করতেই থাকি। ইচ্ছে ছিল সিআইডি অফিসার হবার। কিন্তু হয়ে গেলাম ডক্টর।
অনেক দিন কাউকে আদর যত্ন করা হয়নি। হাত দুটো কেমন যেন নিষ্পিস করছে। কে আগে আদর খেতে আসবি আয় বলতেই সব কয়টা গুন্ডা সার্জিসের উপর ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ তাদের মধ্যে মারামারি চলতে থাকে। মারামারি এক পর্যায়ে একটা গুন্ডা পেছনে থেকে সার্জিসের বাহুতে ছুরি চালিয়ে দেয়, যার দরুন সার্জিসের শার্ট ভেদ করে রক্ত বের হতে থাকে। সার্জিস ক্ষতস্থান ধরে রাস্তায় বসে পড়ে, আর তখনই পুলিশ চলে আসে। সার্জিস বিপদ সংকেত টের পেয়ে গাড়ি থেকে নামার আগে পুলিশকে ইনফর্ম করে এসেছিল। পুলিশ এসে গুন্ডাদের নিয়ে যেতেই সার্জিস দৌড়ে গাড়ির কাছে চলে এলো। সিজদাকে গাড়ির সিটের সাথে হেলান দিয়ে বসিয়ে রাখা হয়েছে। সার্জিস এসে সিজদার কাঁধে হাত দিতেই সিজদা সার্জিসের বুকে ঢলে পড়ল। দাড়ি মুহূর্তের মধ্যেই যেন সার্জিসের মধ্যে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। সার্জিস সিজদার পালস চেক করে দেখল পালস চলছে। তৎক্ষণাৎ সার্জিস সিজদার চোখে মুখে পানির ছিটা দিয়ে সিজদার মুখে হালকা চাপড় মেরে বলল, হে ইউথ, ওপেন ইউর আইজ, প্লিজ টক টু মি। সার্জিস সিজদাকে কয়েকবার ডাকার পরেও সিজদার থেকে রেসপন্স পেল না। সে সিজদাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য পাজা কোলে তুলে নিতেই সিজদা চোখ খুলে তাকাল। সিজদার চোখে চোখ পড়তেই থেমে গেল সার্জিসের পা। বেড়ে গেল হার্টবিট। সার্জিস সিজদার চোখের দিকে তাকিয়ে রইল কিক্ষণ। মনে হলো যেন এই চোখের দিকে তাকিয়ে জনম জনম পার করে দেওয়া যাবে। দাড়ি চোখে এত মায়া। সার্জিসের মনে হলো হলুদের সাজে কোনো হলুদ পরীর সাক্ষাৎ পেয়েছে সে। তার যে হসপিটালে যেতে দেরি হচ্ছে, সে কথা বেমালুম ভুলে গেল সার্জিস। সার্জিসের ধ্যান ভেঙে গেল সিজদার চিৎকারে। সিজদা চিৎকার করে বলছে, আপনার তো হাত কাইটা রক্ত বের হইতাছে। কেমনে হাত কাটল আপনার? ও কিছু না, সামান্য একটু কেটেছে। তোমার সাজসজ্জা দেখে মনে হচ্ছে তুমি কোনো বিয়ের কনে। তুমি কি বিয়ের আসর ছেড়ে পালিয়েছ বা তোমাকে তুলে নিয়ে আসা হয়েছে? না স্যার, আমি তো আপামনির লগে তার বান্ধবীর হলুদের অনুষ্ঠানে যাইতেছিলাম। হুট করে আপামনি কইল তার পানির পিপাসা পেয়েছে। কিন্তু গাড়িতে পানি ছিল না, তাই তো আপামনি পানি আনতে গেছিল। আর তখনই কয়েক বাজে লোক এসে আমার শরীরে হাত দিতে লাগল। আমার খুব খারাপ লাগতেছিল তখন। আমি চিৎকার করে আপামনি রে ডাকতে গেলেই তারা আমার নাকে কিছু একটা চাইপা ধরল। এরপর আর কিছু মনে নাই আমার। আমি তো ভাবছিলাম আমি বোধহয় মইয়া যামু। খারাপ লোকগুলান আমারে হয়তো মাইরা ফেলব। তোমার নাম কি? বাসা কোথায়? প্রত্যুত্তরে সিজদা কিছু বলতে যাবে তার আগেই সার্জিসের ফোন বেজে উঠল। হসপিটাল থেকে কল এসেছে। সার্জিস ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা 30 বেজে গেছে। সার্জিস কল রিসিভ না করে সিজদাকে বলল, গাড়িতে বসো। কোথায় যাব? হসপিটালে। হাসপাতালে কেন যামু? হাসপাতালে লইয়া আমারে কি ইঞ্জেকশন দিবেন? আমি হাসপাতালে যামু না, আমারে বাড়ি লইয়া যান। না না, তোমাকে কোন ইঞ্জেকশনের দিব না। চিন্তা করো না, তোমাকে আমি তোমার বাসায় পৌঁছে দিব। কিন্তু এই মুহূর্তে আমাকে হসপিটালে যেতে হবে। তোমাকে একাও ছাড়তে পারছি না। তোমার লাইফ রিস্কও আছে। যে গুন্ডাগুলো তোমাকে কিডন্যাপ করার চেষ্টা করছিল, এদের নিশ্চয় বড় গ্যাং আছে। এতক্ষণে হয়তো তাদের কাছে খবরও পৌঁছে গিয়েছে। এত সহজে তারা তোমাকে ছাড়বে না। আবারও তোমার উপর অ্যাটাক হতে পারে। তুমি আমার কথা শোন। তুমি এখন আমার সাথে হসপিটালে চলো। আমি হসপিটালের কাজ শেষ করে তোমাকে তোমার বাসায় নিরাপদে পৌঁছে দিব। আচ্ছা বলে সিজদা গাড়িতে বসতে যাবে তার আগেই সার্জিসের ক্ষতস্থানের দিকে নজর পড়ে তার। সিজদা কি করবে বুঝতে পারে না। এই মানুষ তার কাছে ঋণী সে। আজ তার জন্যই সে বাঁচতে পেরেছে। না হলে এতক্ষণে সে নরপশুদের খাবারে পরিণত হতো। ভাবতেই সিজদার গায়ে কাটা দিয়ে উঠে। সিজদার কাছে একটা রুমাল ছিল। সিজদা রুমাল দিয়ে সার্জিসের ক্ষতস্থান বেঁধে দেয়। সার্জিস মুগ্ধ দৃষ্টিতে সিজদার দিকে তাকিয়ে রইল। তার কানে অনবরত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সেই লাইন বাজতে লাগল। প্রহর শেষে আলোয় রাঙা, সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। চলবে ইনশাআল্লাহ। মন আন্ডারস্কোর দিয়েছি আন্ডারস্কোর তোমাকে। পর্ব _08। নুজাইফা _নুন। হোয়াট? পুলিশে ধরে নিয়ে গিয়েছে মানে? কি বলছো এসব? তুমি সঠিক খবর জানো তো? জি ম্যাডাম, আমাদের কাছে এমনি তথ্য এসেছে। সবটা প্ল্যান অনুযায়ী হচ্ছিল। যেহেতু নির্জন রাস্তা ছিল, তাই মানুষেরও কোনো সমাগম ছিল না। কিন্তু হুট করে কোথা থেকে একজন হিরো এসে মেয়েটাকে বাঁচিয়ে নিল। 5-6টা ছেলে মিলে একটা ছেলের সঙ্গে পারল না? অকর্মার ঢেকি সব কয়টা। ম্যাডাম বললাম না ছেলেটা হিরোর মতো দেখতে। গায়ে অনেক শক্তি, অনেক অনেক খায় হয়তো। জাস্ট শাট আপ। আমি মরছি আমার টেনশনে।
আর তুমি আমার সাথে মশকরা করছো? তোমাদেরকে বিশ্বাস করাটাই ভুল হয়েছে আমার। নিজেরা তো ফাঁসলে, সাথে আমাকেও ফাঁসালে বলে রাগে গজগজ করতে করতে ঐশ্বর্য কল কেটে দিয়ে বলল। পুলিশের চাপে পড়ে ওরা যদি মুখ খোলে তাহলে তো আমি ফেঁসে যাব, আমার সবকিছু শেষ হয়ে যাবে। না না, আমি কিছুতেই নিজের পায়ে নিজে কুড়াল মারতে পারি না, আমাকে কিছু একটা করতে হবে বলে ঐশ্বর্য অতি দ্রুত নিজেদের বাড়িতে চলে আসে। তাকে একা ফিরতে দেখে সালেহা বেগম বিচলিত হয়ে বলল, ছোট ম্যাডাম, এত তাড়াতাড়ি হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেল? গেলেনই তো কয়েক ঘন্টা আগে, এরই মধ্যে আইয়া পড়লেন। আপনি একা আইলেন যে? সিজদা মা কই? ঐশ্বর্য সালেহা বেগমের কথার উত্তর না দিয়ে বাবা বাবা বলে ডাকতে শুরু করল। রাশেদ চৌধুরী তখন নিজের রুমে ফারুক মির্জার সাথে ফোনে কথা বলছিলেন। ঐশ্বর্যের চিৎকার শুনে তিনি রুম থেকে বেরিয়ে এসে বললেন, কি হয়েছে ঐশ্বর্য? চিৎকার করছো কেন? আর এত তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ হয়ে গেল? তুমি তো বলেছিলে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। তুমি একা এসেছ? সিজদা কোথায়? সিজদাকে দেখছি না তো। একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনোটার উত্তর দিব বাবা? তুমি তোমার মতো করে বলো। বাবা, একটা বড় ধরনের সমস্যা হয়ে গিয়েছে, আমি বা সিজদা কেউই বিয়ে বাড়িতে পৌঁছাতে পারিনি। মানে? সিজদার কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ বাবা, গাড়ি ড্রাইভ করতে করতে আমার খুব পানির তেষ্টা পেয়েছিল, কিন্তু গাড়িতে কোনো পানি ছিল না। আমি পানি কিনে নিয়ে এসে দেখি গাড়িতে সিজদা নেই। আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও সিজদাকে পাইনি। ওহ গড, সিজদা তো এখানকার রাস্তাঘাট কিছুই চিনে না। এমনটা তো নয় যে সিজদা গাড়িতে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিল। এজন্যই সিজদা হাওয়া খাওয়ার জন্য গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে কোথাও চলে গিয়েছে। সিজদা যেহেতু রাস্তা চিনে না, তাই আর ফিরতে পারেনি। তুমি এতটা দায়িত্ব জ্ঞানহীন হলে কি করে? তুমি তো জানতে সিজদা রাস্তাঘাট কিছু চেনে না। তুমি জানার পরেও সিজদাকে একা রেখে কিভাবে চলে গেলে? বাবা, এখন এসব কথা বলার সময় নয়। আমাদের সিজদাকে খুঁজে বের করতে হবে। এই মুহূর্তে আমাদের থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করা প্রয়োজন। ঠিক আছে, চলো বলে রাশেদ চৌধুরী ঐশ্বর্যকে নিয়ে অতি দ্রুত বেরিয়ে পড়েন। তাদের যাওয়ার পানে তাকিয়ে সালেহা বেগম চোখের পানি মুছে বললেন, মায়ের মন ঠিকই সন্তানের বিপদ আজ করতে পারে, আমি ঠিক এই ভয় পাচ্ছিলাম। কিন্তু আমার কেন জানি মনে হইতাছে ছোট ম্যাডাম নাটক করতাছে, সে সব জানে, সে ইচ্ছে কইরা সিজদারে বিপদের মুখে ঠেইলা দেছে। নিজেরে কেউ যাতে কোন প্রকার সন্দেহ না করে এজন্য মিছে মিছে কান্দনের নাটক করতাছে। নাটকবাজ ছেড়ি একটা, তোর বিচার আল্লাহ করব। আল্লাহ ছাড়া দেয়, কিন্তু ছেড়ে দেয় না। তারা চিহ্ন, 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 তারা চিহ্ন। তোমার নাম কি মায়াবতী? সিজদা পরম যত্নে সার্জিসের ক্ষতস্থানে রুমাল বেঁধে দিচ্ছিল। সার্জিসের প্রশ্নে হাত থেমে যায় তার। সে আমতা আমতা করে করে বলল, জি না, ওকে ফাইন, বাট আই উইল কল ইউ মায়াবতী। সিজদা ইংরেজি বুঝতে না পেরে বলল, কিছু বললেন? তোমার নাম যাই হোক, আমি জানতে চাই না। আমি তোমাকে মায়াবতী বলে ডাকব, যদি তোমার কোন আপত্তি না থাকে। না না, আমার কোনো আপত্তি নেই, আপনার যে নামে ডাকতে ভালা লাগে সেই নামে ডাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাট আই হ্যাভ নোটিস সামথিং। তুমি আঞ্চলিক ভাষায় কথা বলছো আবার শুদ্ধ ভাষায়ও বলছো। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সিজদা কিছু বলতে যাবে তার আগেই সার্জিসের ফোন বেজে ওঠে। সার্জিস সিজদাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, চলো চলো, অলরেডি আমার অনেক লেট হয়ে গিয়েছে। হসপিটাল থেকে বারবার কল আসছে বলে সার্জিস গাড়ির দরজা খুলে দেয়। সিজদা গাড়িতে বসলে সার্জিস দরজা লাগিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ে। সার্জিস গাড়ি স্টার্ট দিতে যাবে তখনই দেখে সিজদার সিট বেল্ট লাগানো হয়নি। সার্জিস তৎক্ষণাৎ সিজদার দিকে ঝুঁকে আসে সিট বেল্ট লাগিয়ে দেওয়ার জন্য। সিজদার তো লজ্জায় মরি মরি অবস্থা। সার্জিসের চোখে চোখ রাখার স্পৃহা নেই তার। জীবনের প্রথম কোনো পুরুষ এতটা কাছাকাছি এসেছে তার। সিজদার সর্বাঙ্গ কাঁপুনি দিয়ে ওঠে। সজারুর ন্যায় দাঁড়িয়ে যায় শরীরের সমস্ত লোমকূপ। হার্টবিট দ্রুত গতিতে লাফাতে শুরু করে। সিজদা চোখ বন্ধ করে শাড়ির আঁচল খামচে ধরে বসে থাকে। সার্জিসের সিট বেল্ট লাগানো হয়ে গেলেও সিজদার থেকে সরে আসে না, বরং সিজদার মুখের দিকে তাকিয়ে থাকে কিত্থন। সিজদার ভীতু চেহারা দেখতে বেশ ভালো লাগছে তার। মিনিট কয়েক অতিবাহিত হবার পর সার্জিস সিজদার থেকে সরে এসে গাড়ি স্টার্ট করল। গাড়ি চলতে শুরু করে আপন গতিতে।
সার্জিস একবার সিজদার চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুমি শুধু মায়াবতী নও, সাথে ভীতুবতীও বটে। আই লাইক ইট। গাড়িতে পিনপতন নীরবতা কাজ করছে। দুজনের কারো মুখেই কোনো কথা নেই। প্রায় আধা ঘন্টা পর গাড়ি এসে হসপিটালের সামনে থামে। সার্জিস সিজদাকে নিয়ে হসপিটালে প্রবেশ করে। সবাই সিজদাকে সার্জিসের সাথে দেখে অবাক হয়ে যায়। সার্জিস স্যার বিয়ে করেছে কথাটা মুহূর্তের মধ্যেই হসপিটালে ছড়িয়ে পড়ে। এমনকি হালিমা বেগমের কাছেও কথাটা পৌঁছে যায়। তিনি কালবিলম্ব না করে সার্জিসের কাছে কল দেন। সার্জিস ফোন রিসিভ করা মাত্রই তিনি সার্জিসকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, তুমি বিয়ে করে নিলে দাদুভাই? একবার ও আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? এই জন্যই তুমি সিজদার মতো একটা ভালো মেয়েকে বিয়ে করতে চাইছিলে না? এই ছিল তোমার মনে? আমি এক্ষুনি আসছি হসপিটালে। আমিও দেখতে চাই তুমি কোন হুর পরি বিয়ে করেছ। কাম অন দাদু, তোমাকে কে বলল আমি বিয়ে করেছি? আমি বিয়ে করলে এতক্ষণে বু নিয়ে বাসর ঘরে থাকতাম। বু নিয়ে হসপিটালে আসতাম না। রাস্তায় একটা মেয়ে বিপদে পড়েছিল। আমার সময় নেই দেখে তাকে তার বাসায় পৌঁছে দিতে পারিনি। আমার সাথে করে হসপিটালে নিয়ে এসেছি। আমার কাজ শেষ হলে তাকে তার বাসায় পৌঁছে দিব। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম দাদু ভাই। ডোন্ট প্যানিক। নট ম্যারিড। আমি বাসায় ফিরে সবটা বলবো তোমাকে। এখন রাখছি। বাই বলে সার্জিস ফোন পকেটে রেখে নিজের কাজে মনোযোগ দিল। সিজদা সার্জিসের চেম্বারের এক কোণে গুটি মেরে বসে রয়েছে। সার্জিস পেশেন্ট দেখছে। কিন্তু তার বেহায়া চোখ বারবার সিজদাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। লুকিয়ে দেখার মাঝে এক ধরনের ভালো কাজ করছে তার মধ্যে। তার কানে অরিজিৎ সিং এর গানের লিরিক্স বাজছে। তোকে একার দেখার লুকিয়ে কি মজা সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ারা পাওয়ারা নয়রে সোজা সে তো আমি ছাড়া কেউ জানে না। চলবে ইনশাআল্লাহ। মন আন্ডারস্কোর দিয়েছি আন্ডারস্কোর তোমাকে পর্ব আন্ডারস্কোর 09 নুজাইফা আন্ডারস্কোর নুন। স্যার পুলিশ এসেছে। কেন? আপনার সাথে যে ম্যাডাম রয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য। ম্যাডামের মামা থানায় মিসিং ডায়েরি করেছেন। প্রত্যেক থানায় ম্যাডামের ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ হাজি রোডে সিসি ক্যামেরায় আপনার সাথে ম্যাডামকে দেখেছেন। তারা শিওর হয়ে এসেছেন যে ম্যাডাম আপনার সাথে রয়েছে। এখন কি করবেন স্যার? ম্যাডাম কি চলে যাবে? তুমি এমন রিয়্যাক্ট করছো যেন মেয়েটা আমার বিয়ে করাবো, তাকে সারা জীবন আমার সাথে রেখে দেওয়ার জন্য নিয়ে এসেছি। ম্যাডামকে বিয়ে করলে মন্দ হতো না স্যার। আপনাদের দুজনকে দারুণ মানিয়েছে। মনে হচ্ছে আমি রণবীর কাপুর আর আলিয়া ভাটকে দেখছি। তুমি দাদুকে কল করে আমার বিয়ের মিথ্যা নিউজ দিয়েছ, তাই না রামিম? সরি স্যার, আপনার দাদু আমাকে বলেছিল আপনি কখন কোথায় যান, কোন মেয়ের সাথে কথা বলেন, কোন মেয়ের সাথে দেখা করেন, সবটা তাকে ইনফর্ম করতে। দাদু তো গুরুজন। গুরুজন মানে সম্মানীয় ব্যক্তি। আমি দাদুর কথা অমান্য করলে দাদুকে অসম্মান করা হতো, তাই তো দাদুকে আপনার সব আপডেট দেই। গুড জব, ক্যারি অন। থ্যাংক ইউ সো মাচ স্যার। ম্যাডামকে নিয়ে যাই তাহলে? তুমি যাও, আমি মায়াবতীকে নিয়ে আসছি। মায়াবতী কে স্যার? সার্জিস নিজের কাজ ছেড়ে রামিমের দিকে চোখ তুলে তাকাতেই রামিম শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, আমি আসছি স্যার। রামিম যেতেই সার্জিস সিজদার পাশে দাঁড়িয়ে সিজদাকে কয়েকবার মায়াবতী বলে ডাক দেয়। কিন্তু সার্জিসের ডাক সিজদার কান অবধি পৌঁছায় না। সিজদা কানে ইয়ারফোন গুজে দিয়ে সার্জিসের ফোনে কার্টুন দেখছে। কার্টুন তার অনেক পছন্দের। সিজদা ফ্রি টাইমে সালেহা বেগমকে সাথে নিয়ে কার্টুন দেখতে বসে যায়। সার্জিস কাজের ফাঁকে লক্ষ্য করেছিল সিজদা বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে। দাঁত দিয়ে নিজের নখ কাটছে। শাড়ির আঁচল থেকে টেনে টেনে সুতা বের করছে। এসব দেখে সার্জিস এসে সিজদাকে জিজ্ঞেস করে সে কোন সিরিয়াল দেখে কিনা। তখন সিজদা বলে সে কার্টুন দেখে। কথাটা শুনে সার্জিস মুচকি হেসে মনে মনে বলল, যে মেয়েকে আজকে বিয়ে দিলে কালকেই এক বাচ্চার মা হয়ে যাবে, সে নাকি এখনও কার্টুন দেখে। সার্জিস তৎক্ষণাৎ পকেট থেকে নিজের ফোন বের করে ইউটিউবে গিয়ে কার্টুন ভিডিও প্লে করে সিজদার হাতে ফোন দিয়ে কানে ইয়ারফোন গুজে দেয়। সিজদা কার্টুন দেখায় এতটাই মগ্ন হয়ে গেছে তার এদিক ওদিক তাকিয়ে দেখার সময় নেই। সার্জিস সিজদা কয়েকবার ডাকার পরেও রেসপন্স না পেয়ে সিজদার কান থেকে ইয়ারফোন সরিয়ে নেয়। সিজদা তড়িৎ গতিতে পেছনে তাকিয়ে দেখে সার্জিস দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে কিছুটা ভড়কে যায় সিজদা। সিজদা 2 কদম পিছিয়ে গিয়ে বলল, আমি কি কিছু ভুল করেছি স্যার? না না, তুমি কোন ভুল করনি। পুলিশ এসেছে তোমাকে নিয়ে যেতে, চলো। পুলিশ? পুলিশ কেন? তোমার মামা মিসিং ডায়েরি করেছেন।
পুলিশ নিরাপদে তোমাকে তোমার মামার কাছে পৌঁছে দিবে। আমি পুলিশ ভয় পাই, আমার পুলিশের সাথে যাব না। সিজদার কথা শুনে সার্জিস মনে মনে বলল, আমিও যে তোমাকে ছাড়তে চাই না, কিন্তু তোমাকে আটকে রাখার কোনো অধিকার যে আমার নেই। তবে তুমি একদম চিন্তা করো না মায়াবতী, তোমার কোন ক্ষতি হবে না। যদিও মেয়ে কনস্টেবল এসেছে, তবুও আমি তোমার সাথে রামিমকে পাঠাবো। তোমার মামার কাছে না ফেরা পর্যন্ত রামিম তোমার সাথে থাকবে। তুমি আমার হৃদয় কাঁপন সৃষ্টি করেছ। এত সহজে সার্জিস মির্জার থেকে নিস্তার পাবে না তুমি। তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে ঠিকই খুঁজে বের করবই। তারা চিহ্ন, 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 তারা চিহ্ন। আপনি একটু শান্ত হন প্লিজ। মেয়েটা অক্ষত অবস্থায় রয়েছে, তার কিছু হয়নি। আমার সহজ সরল মেয়েটার সাথে এত বড় একটা ক্রাইম হলো, আর আপনি আমাকে শান্ত হতে বলছেন অফিসার? যদি আমার মেয়েটার কিছু হয়ে যেত, তাহলে এর দায়ভার কি আপনারা নিতেন? মেয়েরা কি কোথাও নিরাপত্তা পাবে না? দিন দুপুরে একটা মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে, আর আপনারা থানায় বসে বসে বাতাস খাচ্ছেন? আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। ইনভেস্টিগেশন চলছে। যারা আপনার ভাগ্নিকে কিডন্যাপ করেছিল তারা লকআপে রয়েছে, কিন্তু কিছুতেই নিজেদের মুখ খুলতে চাইছে না। তবে চিন্তা করবেন না, রিমান্ডে নিয়ে থেরাপি দিলেই বাপ বাপ বলে মুখ খুলবে। কে বা কারা এই কিডন্যাপিংয়ের সাথে জড়িত রয়েছে, সেটা আমরা খুব শীঘ্রই জানতে পারব, এবং তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনার ব্যবস্থা করব। পুলিশের কথা শুনে ভরসা পায় রাশেদ চৌধুরী। তিনি সিজদাকে নিয়ে থানা থেকে বেরিয়ে সোজা নিজেদের বাড়িতে চলে আসেন। সিজদাকে দেখা মাত্রই সালেহা বেগম সিজদাকে জড়িয়ে ধরে চোখে মুখে অজস্র চুমু দিয়ে বলল, তোর কিছু হয়নি তো মা? তুই ঠিক আছিস তো? আমি সকালেই তোরে কইছিলাম তুই যাস নে মা, কিন্তু তুই আমার কথা শুনলি না। আজ সারাটা দিন কেমনে যে কাটছে আমার, তোরে বুঝাবার পারুম না। তুই যাওনের পর থেইক্কা একটু পানি ও মুখে তুলবার পারি নাই। চিন্তা হচ্ছিল তোর লাইগা। আমি ঠিক আছি, আমার কিছু হয় নাই। মুখখানি শুকাইয়া এতটুকুন হয়ে গেছে, যা মা গিয়ে হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার আনতাছি। আমি কিছু খামু না খালা, মোর প্যাট ভরা। কি কস? প্যাট ভরা মানে? গুন্ডারা তোরে লইয়া কি খাওন দিছিল? কি হইছ জানো খালা? গুন্ডারা আমারে লইয়া যাওনোর সময় সিনেমার মতো এক ডাক্তার বাবু আইসা গুন্ডাগুলার রে আচ্ছা মতন পিডাইছে। এরপর আমারে তার লগে কইয়া হাসপাতালে নিয়ে গেছিল। ডাক্তার বাবু অনেক ভালা মনের মানুষ, আমারে বিরিয়ানি কিনা খাওয়াইছে, তার মোবাইলে কার্টুন দেখতে দেছে। ওমা সিজদা, ডাক্তার বাবুর কথা কইতে গিয়া তোর মুখ এমন লজ্জায় লাল হইয়া যাইতেছে ক্যারে? তোর মন আবার ডাক্তার বাবুরে দিয়া আইলি নাকি? কি যে কও না তুমি খালা বলেই সিজদা নিজের রুমে চলে গেল। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। রাদেশ চৌধুরী ফ্রেশ হয়ে এসে ইমেইল চেক করে দেখেন তাকে তার বিজনেসের কাজের জন্য দেশের বাইরে যেতে হবে। তিনি চিন্তায় পড়ে যান। সিজদাকে একা রেখে তিনি যেতে চাইছেন না, আবার না গেলে অনেক টাকার লোকসান হয়ে যাবে। তিনি কি করবে বুঝতে না পেরে হালিমা বেগমের কাছে কল করেন। হালিমা বেগম কল রিসিভ করতেই তিনি সালাম দিয়ে হালিমা বেগমের শরীর ঠিক আছে কিনা জিজ্ঞেস করার পর বললেন, কাকিমা আমি সিজদার বিয়েটা নিয়ে দেরি করতে চাইছি না, আমি চাচ্ছি শর্ট টাইমে শুভ কাজটা শেষ করতে। এটা তো অতি উত্তম প্রস্তাব, কিন্তু মির্জা পরিবারের ছেলের বিয়ে বলে কথা, একটু ধুমধাম করে উদযাপন না করলে হয় বল? রাশেদ চৌধুরী ভাবল সিজদার কিডন্যাপ হবার ব্যাপারটা হালিমা বেগমের সাথে শেয়ার করবে, কিন্তু পরক্ষণেই ভাবল সিজদার কিডন্যাপ হবার কথা শুনে যদি সিজদার চরিত্র নিয়ে কথা উঠে, এই ভয়ে রাশেদ চৌধুরী কিডন্যাপের ব্যাপারটা হাইড করে বলল, আমি তো সিজদার ব্যাপারে সবটাই আপনাদের বলেছি কাকিমা। সিজদার উপর অ্যাটাক হয়েছিল, আবারও হতে পারে, আমি দেশে থাকছি না। মেয়েটাকে বিথির ভরসায় রেখেও যেতে পারছি না, তাই ভাবলাম মেয়েটাকে যদি আপনাদের হাতে তুলে দিতে পারি, তাহলে আমি নিশ্চিন্তে থাকতে পারব। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। কিন্তু একটা সমস্যা হয়েছে রাদেশ, আমি সার্জিসকে চিনতে ভুল করেছি। সার্জিসের উপর বিশ্বাস ভরসা থেকে সার্জিসের সাথে সিজদার বিয়ে ঠিক করে এসেছিলাম, কিন্তু সার্জিস আমার মান রাখেনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সাইফানের সাথে সিজদার বিয়ে হবে। চলবে ইনশাআল্লাহ। মন আন্ডারস্কোর দিয়েছি আন্ডারস্কোর তোমাকে পর্ব আন্ডারস্কোর 10 নুজাইফা আন্ডারস্কোর নুন। আমি সার্জিসকে চিনতে ভুল করেছি। সার্জিসের উপর বিশ্বাস ভরসা থেকে সার্জিসের সাথে সিজদার বিয়ে ঠিক করে এসেছিলাম,
কিন্তু সার্জিস আমার মান রাখেনি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সাইফানের সাথে সিজদার বিয়ে হবে। সাইফান খুবই ভালো ছেলে, সাইফান সিজদাকে অনেক ভালো রাখবে, সুখে রাখবে। এসব কি বলছেন কাকিমা? একজনের সাথে বিয়ে ঠিক করে এখন আবার অন্যজনের সাথে বিয়ে হবে। এটা আমি মানতে পারছি না কাকিমা। বিয়েটা কোনো ছেলে খেলা নয় কাকিমা। প্রথমত আপনারা ঐশ্বর্যকে দেখতে এসে সিজদাকে পছন্দ করেছিলেন। আমি নিজের মেয়ের সুখের কথা না ভেবে সিজদার সুখের কথা ভেবে আপনার প্রস্তাব মেনে নিয়েছিলাম। কিন্তু এখন আপনি অন্য কথা বলছেন কাকিমা। সিজদা বাবা মা ছাড়া বড় হয়েছে বলে ফেলনা নয়। সিজদা আমার আরও একটা মেয়ে। আমি জানি সিজদা একটা কাঠের পুতুল। সিজদাকে যে যেভাবে নাচাবে, সিজদা সেইভাবেই নাচবে। তাই বলে আমি বিবেকহীন হয়ে যাইনি। আমি সিজদার জীবন নিয়ে পুতুল খেলা খেলতে পারি না কাকিমা। মেয়েটা আমার ছোটবেলা থেকে অযত্নে অবহেলায় বড় হয়েছে। আমি চাইলেও কিছু করতে পারিনি। আমাকে মাপ করবেন কাকিমা। আমি সিজদার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারবো না। তুই আমাকে ভুল বুঝছিস রাশেদ। আমিও চাই সিজদা ভালো থাকুক, সুখে থাকুক। তুই তো জানিস সার্জিস একজন নামকরা কার্ডিওলজিস্ট। সার্জিস জন্য দেশে মেয়ের অভাব ছিল না। তবুও আমি সার্জিসের জন্য সিজদার মতো একটা এডুকেটেড মেয়ে কে সিলেক্ট করেছিলাম। আর আমি এটাও শিওর যে সার্জিসকে আমি জোর করলে সার্জিস ঠিকই বিয়েটা করত। কিন্তু আমি সার্জিসকে জোর করতে চাইনি। সিজদা আর সাইফান দুজনের ভাগ্য যেন একই সূত্রে গাঁথা। সিজদা যেমন ছোটবেলা থেকে অযত্নে অবহেলায় বড় হয়েছে, তেমনি সাইফানও ছোটবেলা থেকেই অবহেলার পাত্রট হয়েছে। সেই জায়গা থেকে সাইফান সিজদার কষ্টটা উপলব্ধি করতে পারবে, যেটা সার্জিস কখনোই পারত না। আমি সিজদার ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি। বাকিটা তোর ইচ্ছে। তুই যদি চাস তবে বিয়েটা হবে, না হলে বিয়েটা হবে না। আমি আপনার কথাট বুঝতে পেরেছি কাকিমা। কিন্তু বড় ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়ে ছোট ভাইয়ের সাথে বিয়ে হওয়ার ব্যাপারটা নিয়ে সিজদা কেমন রিয়্যাক্ট করবে সেটাই ভাববার বিষয়। বিয়ের পর যদি তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়? যেহেতু সার্জিস সিজদা দুজনেই কেউ কাউকে দেখিনি, সেহেতু আমার মনে হয় না কোনো সমস্যা হবে। তুই যদি রাজি থাকিস তাহলে বিয়ের তোড়জোড় শুরু করে দেই। সাইফানের ছুটি হয়েছে। সাইফান ও খুব শীঘ্রই চলে আসবে। তুই ও দেশের বাইরে চলে যাবি। তাই আমার মনে হয় শুভ কাজে দেরি না করে যত দ্রুত সম্ভব 4 হাত এক করে দেওয়াটা ভালো হবে। ঠিক আছে কাকিমা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। তাহলে আগামীকাল বুধবার বিয়ের শপিং, বৃহস্পতিবার গায়ে হলুদ, মেহেন্দি, আর শুক্রবার বিয়ে। ঠিক আছে কাকিমা, আমার কোনো আপত্তি নেই। বরং মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিতে পারলে আমি নিশ্চিন্তে বাইরে যেতে পারব। আমি রাখছি কাকিমা। আমার এখন সময় এসেছে সিজদার বাবার অবর্তমানে একজন বাবার দায়িত্ব পালন করার। আজ বাদে কাল মেয়েটার বিয়ে। অনেক বড় দায়িত্ব কাঁধে এসেছে আমার। শোন, সিজদার বিয়ে বাবদ 1 টাকাও খরচা করবি না তুই। সিজদার বিয়ের সমস্ত খরচ আমার। তোদের বাড়ির একটা সুতাও আমি সিজদার শরীরে দেখতে চাই না। আমি তোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব। এটা আপনি কি বলছেন কাকিমা? আমি সিজদার মামা। আমার নিজের একটা দায়িত্ব আছে না? মেয়েটার জন্য আমি কিছুই করতে পারিনি কাকিমা। এখন যখন মেয়েটার জন্য কিছু করার সুযোগ পেয়েছি, তখন আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করবেন না কাকিমা। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব বিয়ের আয়োজনে কোন ত্রুটি না রাখার, কাউকে কোনো অভিযোগ আনতে দিব না। তুই যা চাস তাই হবে। রাখছি এখন। ঠিক আছে কাকিমা বলে রাশেদ চৌধুরী ফোন রেখে সিজদার রুমের দিকে অগ্রসর হয়। সিজদা সবে মাত্র আসরের নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে রেখেছে। এরই মধ্যে রাশেদ চৌধুরী সিজদার রুমে প্রবেশ করে। রাদেশ চৌধুরীকে দেখে সিজদা একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, কিছু বলবা মামু? হ্যাঁ রে মা, বলার জন্যেই তো এসেছি। দাঁড়ায় আছো ক্যা? বিছানায় বসো, বসে কথা কও। সিজদার কথা শুনে রাশেদ চৌধুরী সিজদাকে বুকে টেনে নিয়ে বলল, তোকে এই মুহূর্তে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না রে মা। কিন্তু আমার যে হাত পা বাঁধা অবস্থায় রয়েছে, আজকে যা হলো এর পরেও আমি তোকে বিথির ভরসায় রাখতে পারছি না। সেজন্য শুক্রবারেই তোর বিয়ের পাকা কথা হয়েছে। কাকিমাও চাইছে বিয়েটা তাড়াতাড়ি হোক, তাই আমি আর দ্বিমত করিনি। তবে একটা সমস্যা হয়েছে মা, পাত্র বদল হয়েছে। এতে তোর কোন আপত্তি আছে মা? না মামু, তুমি আমার গুরুজন, তোমার কথাই শেষ কথা। আমি জানি তুমি যা করবে আমার ভালোর জন্যই করবে। আজকে যদি আমার বিয়ের জন্য তুমি কোনো ভ্যান চালক, রিকশা চালক পাত্র ঠিক করতে, আমি সেটাই হাসি মুখে মেনে নিতাম মামু। এই বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই মামু, তাই তুমি কোন চিন্তা করো না।
তুমি যা বলবে তাই হবে, আমার কাছে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই মামু। শুনে প্রাণটা জুড়িয়ে গেল রে মা। দেখবি তুই একদিন অনেক সুখী হবি, তোর না পাওয়া আদর, যত্ন, ভালোবাসা সবটা ফিরে পাবি। তোর মতো এত ভালো মেয়ের সাথে খারাপ কিছু হতে পারে না, কিছুতেই না। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। হসপিটালের থেকে বেরিয়ে সার্জিস সোজা হালিমা মঞ্জিলে চলে আসে। আজ সারাদিন এক প্রকার অস্থিরতার মধ্যে দিয়ে কেটেছে তার। কিছুতেই নিজের কাজে ফোকাস দিতে পারেনি। বারবার চোখের সামনে সিজদার চুপসে যাওয়া ভীতু মুখটা ভেসে উঠছিল। সার্জিস চুপিসারে সিজদার ভীতু মুখের গোটা কয়েক ছবি তুলে নিয়েছে, এমনকি সিজদার ব্যবহার করা রক্ত মাখা রুমাল খানা সযত্নে নিজের কাছে রেখে দিয়েছে। যদি ও রুমাল খানা পেতে যথেষ্ট বেগ পেতে হয়েছে সার্জিসের, রক্ত মাখা রুমাল দেখে রামিম রুমাল খানা ফেলে দিতে গেলে সার্জিস রামিমের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নেয় রুমাল খানা, যেন অনেক মূল্যবান সম্পদ ফেলে দিতে গেছিল রামিম। সার্জিস ড্রয়িং রুমে পা রাখতেই হালিমা বেগম ছুটে এসে সার্জিসের হাতের ব্যান্ডেজ দেখে চোখে পানি জমে তার। সে ভেজা কণ্ঠে বলল, তোমার হাতে কি হয়েছে দাদু ভাই? তুমি ঠিক আছো তো? সকালে তোমার সাথে কথা হলো, কই তখন তো এই ব্যাপারে কিছু বললে না। কিছু না দাদু, সামান্য একটু চোট লেগেছিল। রামিম ড্রেসিং করে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে, টেনশন করার মতো কিছু হয়নি। তুমি কেমন যেন আমার থেকে দূরে সরে যাচ্ছ দাদু ভাই। এত বড় একটা বিপদ হলো, অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না। কাম অন ডার্লিং, নাথিং হ্যাপেন্ড টু মিট ফাইন, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ওকে মাই ডিয়ার বলে হালিমা বেগমের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে সার্জিস গুনগুন করে গান গাইতে গাইতে নিজের রুমে চলে যায়। সার্জিসের যাওয়ার পানে তাকিয়ে হালিমা বেগম বলল, আজকে তোমাকে একটু বেশিই খুশি লাগছে দাদু ভাই। মনে হচ্ছে যেন তোমার মনটা তোমার মধ্যে নেই, তোমার মনের দখলদার অন্য কেউ হয়ে গিয়েছে। সিজদার সাথে জোর করে বিয়ে দিলে তোমার এই হাসি খুশি মুখটা হয়তো দেখতে পারতাম না আমি। এখন মনে হচ্ছে আমি সাইফানের সাথে সিজদার বিয়ের সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করিনি। আমার একটা ভুল সিদ্ধান্তে তোমাদের দুটো জীবন নষ্ট হয়ে যেত। সাইফানের বিয়েটা ভালোই ভালোই মিটে যাক, এরপর তোমার মনের রানীকে খুঁজে বের করে তোমাদেরও চার হাত এক করে দিব। তবেই আমার শান্তি মিলবে, চলবে ইনশাআল্লাহ। মন আন্ডারস্কোর দিয়েছি আন্ডারস্কোর তোমাকে পর্ব আন্ডারস্কোর 11 নুজাইফা আন্ডারস্কোর নুন। তোর ডাক্তারবাবু দেখতে কি মেলা সুন্দর সিজদা? হ খালা, একদম সিনেমার নায়কের মতো। অনেক বড় মনের মানুষ ডাক্তারবাবু, না হলে চেনা না জানা না সম্পূর্ণ অপরিচিত একটা মায়ার লাইগা কেউ এতটা করে কও? যে ভালা তার লাইগা আল্লাহ ভালোই করে রে মা। তোর কপাল অনেক ভালা রে মা, কত বড়লোক বাড়ির বউ হতে যাচ্ছিস, তোর আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমার দুঃখ কষ্ট কখনো শেষ হবে না খালা। আমার যে একটাই দুঃখ, আমার মা জীবিত থাকতেও আমি আমার মায়ের চেহারা দেখিনি, আমার মায়ের আদর ভালোবাসা পাইনি। আমার মা আমাকে আদর করে মুখে তুলে খাইয়ে দেয়নি, রোজ রাতে ঘুমোতে যাওয়ার সময় আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়নি। এর থেকে আর বড় কষ্ট কি হতে পারে বলো? আজ বাদে কাল আমি এই বাড়ি ছাইরা তোমারে ছাইরা চইলা জামু। আমার একটা কথা রাখবা খালা, বিয়ার আগে আমারে একটু মায়ের কাছে লইয়া যাইবা। তোর মা তো মেলা অসুস্থ, পাগল, কাউরে চিনতে পারে না। অপরিচিত কাউরে দেখলি কামড় দেয়, হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারে। ওইখানে কারো যাওনের অনুমতি নেই। আল্লারে ডাকমা, আল্লাহ যদি চান তোর মা সুস্থ হইয়া তোর কাছে ফিরে আইব, তুই তোর মায়ের ভালোবাসা ফিরে পাবি। সিজদা কিছু বলতে যাবে তার আগেই রাশেদ চৌধুরী এসে দরজায় কড়া নাড়ে। রাশেদ চৌধুরীকে দেখে সিজদা বিছানা থেকে নেমে বলল, কিছু কইবা মামু? রাদেশ চৌধুরী কিছু না বলে সিজদার হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয়। সিজদা প্যাকেটটা নাড়াচাড়া করে দেখে বলল, কি আছে এর মধ্যে? একটা বোরকা আর হিজাব। আমার তো বোরকা হিজাব আছে, শুধু শুধু এগুলো আনতে গেছো কে তুমি? আগামীকাল সকাল 10টায় কাকিমা তোকে নিতে আসবে, এজন্য তোর জন্য একটা নতুন বোরকা নিয়ে এলাম। তুই আগে থেকেই রেডি হয়ে থাকিস। কোথায় যাব? বিয়ের শপিংয়ে। আমি না গেলে হয় না মামু? না, কাকিমা বারবার করে বলে দিয়েছেন সে তোর পছন্দ অনুযায়ী সবকিছু কেনাকাটা করবেন, তুই সকাল সকাল তৈরি হয়ে থাকিস, কাকিমার যেন অপেক্ষা করতে না হয়। ঠিক আছে মামু। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। তুই কি মেয়েটাকে ভালোবাসিস সার্জিস?
সার্জিস শাওয়ার নিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল, তখনই সার্জিসের নিজেরই একটা প্রতিবিম্ব এসে সার্জিসকে প্রশ্নবিদ্ধ করে। সার্জিস কালবিলম্ব না করে উত্তর দেয়, নো। কিন্তু তোর চোখ মুখ যে অন্য করা বলছে সার্জিস। তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই তোর মায়াবতীর প্রেমে হাবুডুবু খাচ্ছিস, তাকে অনেক ভালোবেসে ফেলেছিস। একদম রাবিশ কথা বলবে না বলে দিলাম। মেয়েটাকে চিনি না জানি না। আজকেই প্রথম দেখা হয়েছে তার সাথে, প্রথম দেখায় ভালোবাসা হয় নাকি? ভালোবাসা হতে দিন, সপ্তাহ, মাস, বছর লাগে না। ভালোবাসা মনের অজান্তেই হয়ে যায়। যেমনটা তোর হয়েছে। তুই মানিস বা না মানিস এটাই ঠিক যে তুই মেয়েটাকে ভালোবাসিস। তুই লক্ষ্য করেছিস আজকের দিনটা অন্য দিনের থেকে ভালো কেটেছে তোর? তুই আজ সারাদিন উৎফুল্ল হয়েছিলি? মেয়েটার কথা ভাবতেই হার্টবিট বেড়ে গিয়েছে, মুখে হাসি ফুটে উঠেছে। তাকে নিয়ে ভাবতে ভালো লেগেছে। এমনকি তার ব্যবহৃত কোক্ত মাখা রুমাল খানা ও নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছিস। রুমাল খানা কখনো ছুঁয়ে দিচ্ছিস, ঘ্রাণ নিচ্ছিস, এসব কি ভালোবাসার লক্ষণ না? বলেই প্রতিবিম্বটা হাওয়ায় মিলিয়ে যায়। সার্জিস কোক্ত মাখা রুমাল খানা বুকের সাথে চেপে ধরে বলল, মেয়েটাকে ভালোবাসি কি না জানি না, তবে তার সাথে বাকি জীবনটা কাটানোর স্বাদ জেগেছে। তার হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে চলতে ইচ্ছে করছে। আমি তো এর আগে কখনো প্রেমে পড়িনি, কোনো মেয়েকে ভালোবাসিনি, তাই বুঝতেও পারছি না আমার এসব ইচ্ছা, অভিলাষের নামই কি ভালোবাসা? মেয়েটা একটা চুন্নি, হুট করে এসে আমার মন চুরি করে নিয়ে চলে গেল। চুন্নিটার নামে মামলা দেওয়া উচিত ছিল আমার। একা একা কি সব আবোল তাবোল বকছো ভাইয়া? তোমার রুমে তো তুমি ছাড়া কাউকে দেখতে পারছি না। মেয়েলি কণ্ঠস্বর শুনে সার্জিস পেছনে ফিরে তাকিয়ে দেখে দরজায় তার বোন সামিরা দাঁড়িয়ে রয়েছে। সামিরা তার নিজের মায়ের পেটের বোন না হলেও সামিরাকে সার্জিস অনেক ভালোবাসে। সামিরার সকল আবদার পূরণ করে। সামিরা দেখতে যেমন মিষ্টি তেমনি ব্রিলিয়ান্ট। সামিরা ক্লাস 10-এ পড়ে। সামিরা ও ইচ্ছে তার ভাইয়ার মতো নামকরা একজন ডক্টর হবে। সামিরাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সার্জিস বলল, দরজায় দাঁড়িয়ে রয়েছিস কেন পাগলি? ভেতরে আয়। তুমি কার সাথে কথা বলছিলে ভাইয়া? সামিরার প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় সার্জিস। সার্জিস কি বলবে বুঝতে না পেরে বলল, ফোনে রামিমের সাথে কথা বলছিলাম। ওহ, তাই বলো। আমি আরও ভাবছিলাম আমার নিরামিষ ভাইয়ের জীবনে হয়তো আমিষের সঞ্চার হয়েছে। সামিরার কথা শুনে সার্জি সামিয়ার কান টেনে ধরে বলল, তবে রে পাকনি বুড়ি। উফ ছাড়ো, লাগছে ভাইয়া। সরি কি ব্যথা বড়ি? সরি লাগবে না আমার। তোমার সরি ধুয়ে তুমি পানি খাও। তাহলে কি লাগবে আমার মিষ্টি বোনটার? আমি তোমার নিজের বোন না বলে তুমি আমাকে একটুও ভালোবাসো না ভাইয়া। এভাবে বলতে পারলি সামিরা? আমি কখনো তোকে তোর ভাইয়ের অভাব বুঝতে দিয়েছি? কখনো বলেছি তুই আমার আপন বোন না? তুই তো আমার কলিজা। তুই আমার 10টা না 5টা না একটাই মাত্র বোন। তোকে ভালো না বাসলে আর কাকে ভালোবাসবো বলতো? একদমই ভালোবাসো না ভাইয়া। যদি ভালোবাসতে তাহলে আগামীকাল যে আমার জন্মদিন সেটা ভুলে যেতে না। সার্জিস সামিরাকে এক হাতে আগলে নিয়ে বলল, আমি আমার মিষ্টি বোনটার জন্মদিনের কথা ভুলে যাব? এটা কি আদৌ সম্ভব? আগামীকাল তোর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি। কি সারপ্রাইজ বলো না ভাইয়া? গাধি একটা। সারপ্রাইজের কথা বলে দিলে সেটা কি সারপ্রাইজ থাকে বলে? বলো না ভাইয়া, কি সারপ্রাইজ রেখেছ? এটা জানতে না পারলে আমার সারারাত ঘুম হবে না। পেট ব্যথা করবে। কিচ্ছু হবে না। কালকেরটা কালকে দেখতে পাবি। এখন যা গিয়ে পড়তে বস। ওকে থাকলাম না বড়লোকের রুমে বলে সামিরা সার্জিসের রুম থেকে বেরিয়ে আসে। কিন্তু কয়েক কদম পা বাড়াতেই বিদ্যুৎ চলে যায়। মুহূর্তেই অমানিসা অন্ধকারে ছেয়ে যায় গোটা বাড়ি। সামিরা ফোনের ফ্ল্যাশ জ্বালাতেই আবছা আলোয় ড্রয়িং রুমে একটা পুরুষ অবয়ব দেখতে পায়। লোকটা গুটি গুটি পায়ে ভেতরের দিকে এগিয়ে আসছে। সামিরা ফোনের ফ্ল্যাশ অফ করে মনে মনে বলল, বাড়িতে নিশ্চয় চোর ঢুকেছে। কিন্তু এত কড়া সিকিউরিটির মধ্যে চোর কিভাবে বাড়িতে প্রবেশ করল? আজকে চোরের একদিন কি আমার যতদিন লাগে বলে সামিরা নিঃশব্দে হেঁটে ড্রয়িং রুমে এসে নিজের ওড়না দিয়ে লোকটার মুখ ঢেকে দিয়ে লোকটাকে ঝাপটে ধরে চোখ বন্ধ করে চেঁচিয়ে বলল, চোর চোর, বাড়িতে চোর এসেছে। মা, বাবা, ভাইয়া, দাদুকে কোথায় আছো? তাড়াতাড়ি নিচে আসো, চোর ধরেছি চোর। তাড়াতাড়ি আসো সবাই। সামিরার চিৎকার শুনে দৌড়ে নিচে আসে সবাই। ততক্ষণে কারেন্ট চলে আসে। বিদ্যুতের আলোয় চোরের অবয়ব দৃশ্যমান হয়। শান্তা মির্জার যেন চোরকে চিনতে অসুবিধা হয় না।
শান্তা মির্জা কর্কশ কণ্ঠে বলে উঠলেন। আরে আরে কি করছিসটা কি? এত জোরে চেপে ধরেছিস কেন ছেলেটাকে? ছেলেটার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তো, ছাড় বলছি। না ছাড়ব না। তুমি আগে ঝাঁটায় গোবর মাখিয়ে এনে পিটাও চোরকে। আগে চোরকে সেটা দেখে নে। তারপর না হয় পিটাব। শান্তা মির্জার কথা কর্ণকুহরে প্রবেশ করতেই সামিরা তড়িৎ গতিতে চোরের মুখের উপর থেকে ওড়না সরিয়ে দেয়। চোরকে দেখে সবাই যেন আকাশ থেকে পড়ে। সামিরা এক মুহূর্তও দেরি না করে চোরকে জড়িয়ে ধরে বলল, তুমিই চলবে ইনশাআল্লাহ। আমার আপুর অক্টোবরের 1 তারিখে মৃত্যু বার্ষিকী, তার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।